বলতো আজকের ক্লাসটা তোমরা বলতে পারো, দিস ক্লাস ইজ গোয়িং টু বি এ ম্যারাথন ইংলিশ রিভিশন ক্লাস। কারণ আজকে এই ক্লাসটা একবার যদি তোমরা দেখো তাহলে কিন্তু টোটাল কনসেপ্টটা তোমার মাথার ভিতরে থেকে যাবে। পরীক্ষা হলে কিন্তু তোমাদের নাম্বার গেইন করতে বা রাইটিং লিখতে বা অ্যান্সারগুলো লিখতে অনেকটা সাহায্য করবে। আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। অন্যান্য সাবজেক্টের প্রেশার আছে, তার উপরে যে আমাদের যে ইংলিশ সাবজেক্টটা, সেই ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস একটা পাহাড় প্রমাণ। হ্যাঁ, তো বিশাল একটা পর্বতের মতো, তাই না? তো ভাবছো যে এত বড় একটা ভাস্ট সিলেবাস কিভাবে কমপ্লিট করবে, এত বড় লং কোশ্চেন। কারণ এর আগে প্রথম সেমিস্টারে তোমরা কি করেছো, শর্ট কোশ্চেন এমসিকিউ করেছো, এখন কি এসএ কিউ আছে, বিটি কিউ আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কি হয়, তার উপরে আবার প্রেশার কি আছে, তার উপরে প্রেশার রাইটিং স্কিলের প্রেশার। তো এত অল্প সময়ে এত বড় ভাস্ট সিলেবাসকে কিভাবে মনে রাখবে? হ্যাঁ, ইজ দিস পসিবল টু কমপ্লিট অল দ্য সিলেবাস ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম? এরকম একটা শর্ট পিরিয়ড অফ টাইমে মনে রাখা সম্ভব? আমি বলি ইয়েস, পসিবল। ঠিক আছে, তো চলো আজকে আমরা আমরা যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টারে আমাদের কি আছে, প্রোজ থেকে আছে, দ্যাট ইজ দ্য 3 কোশ্চেন রিটেন বাই লিও টলস্টয়। তাহলে 3 কোশ্চেনে কি ছিল আমরা পড়বো আজকে। 3 কোয়েশ্চেন কে লিখেছে? লিও টলস্টয়, তাই নয় কি? দেখো, এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবে যে প্রোজ বা পোয়েমের নাম এবং তার যে অথার বা পোয়েটের নাম, এই জিনিসটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু বিটিকিউ ব্রড কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেনটা বড় দেখাতে অনেকটা কিন্তু জানি কি বলতো, কোটেশন ভিত্তিক যদি কোয়েশ্চেন দিয়ে যায় তাহলে আমরা লিখি কি, দ্য অ্যাবাভ লাইন ইজ টেকেন ফ্রম দ্য প্রোজ বা পোয়েম 3 কোয়েশ্চেন রিটেন বাই লিও টলস্টয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আমরা তাহলে এই যে অ্যাবাভ লাইন ইজ টেকেন ফ্রম দ্য অমুক অ্যান্ড রিটেন বাই অমুক, দেখো এইখানে 12খানা মতো ওয়ার্ড কাউন্ট হয়ে গেছে, 10-12খানা। তাহলে একটা সেন্টেন্স তো তুমি ফ্রিলি পেয়ে যাচ্ছ। তাহলে তারপরে যদি আর দু একটা কোশ্চেন অ্যান্সার সেন্টেন্স যদি অ্যাড অন করা যায় তাহলে লং কোশ্চেনটা দেখতে বড় লাগবে, তাহলে স্কোরটা হয়ে যাবে অনায়াসে। এখন আমরা পড়বো কি 3 কোশ্চেন ইটস রিটেন বাই লিও টলস্টয়। সবসময় যে কোনো জিনিস পড়ার আগে সবসময় মনে রাখবে যে 2CR টেকনিক। 2CR টেকনিক। হোয়াট ইজ 2CR টেকনিক স্যার? না, 2CR টেকনিক হচ্ছে সি ফর, দুখানা সি আছে, সি আর একটা কি, আর একটা আর। তাহলে এই জন্য আমরা বলছি 2CR। তাহলে সি অ্যান্ড আর। সি ফর কি বলতো, কনটেক্সট। সি ফর কনটেক্সট। এই সি ফর কি, কনফ্লিক্ট অ্যান্ড আর ফর কি, রেজাল্ট। আমরা রিয়ালাইজেশন, রেজলিউশন অনেক কিছু আমরা ভাবতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি হচ্ছে, কনটেক্সট, কনফ্লিক্ট অ্যান্ড রেজাল্ট বা রেজলিউশন, রিয়ালাইজেশন, হোয়াট এভার ইট মে বি। তাহলে আমরা সবসময় যে কোনো প্রোজ বা পোয়েম পড়ার আগে যদি এই জিনিসটা তোমরা মাথার ভিতরে চিন্তা করে নাও and start meditating on that particular subject, you will do a good job. হ্যাঁ, you will do a good job. তাহলে তোমরা and also be a expert, এবং এক্সপার্ট হয়ে যাবে। ওকে ফাইন। তো এই কোশ্চেন থেকে আমরা কিভাবে করব, তোমরা সবসময় চেষ্টা করবে একটা, এর আগে আমরা দেখেছি না, আমরা স্টোরি পড়েছি, আমরা প্রসেস রাইটিং পড়েছি, স্টোরি পড়েছি, বিভিন্ন প্যারাগ্রাফও পড়েছি 9-10-এ। সেখানে আমরা দেখেছি কি প্রত্যেকটা জিনিসের একটা আউটলাইন দেওয়া আছে, ফ্লো চার্ট। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা প্রোজ বা পোয়েমের একটা ফ্লো চার্ট করে নিতে নিজের মনে। আমি যেটা বলে দেবো সেটা নয়, নিজের মনে নিজের মতো করে বানাও। কারণ তুমি যখন নিজের মতো করে বানাবে তখন ইউ উইল বি মাস্টার, ইউ উইল বিকাম দ্য মাস্টার অন দ্যাট টপিক। ঠিক আছে, এখন কি হচ্ছে না, তুমি যখন এখানে আমরা ভাবতে পারি কি 3 কোশ্চেনে যে স্যার কনটেক্সটটা কি, কনটেক্সটটা তো 3 কোশ্চেন, আর সেই 3 কোশ্চেনটা কার, যার। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যদি আমরা বলি তাহলে জার্স 3 কোয়েশ্চেন, একটা পয়েন্ট হয়ে গেল, আউটলাইন। নেক্সট হতে পারে কি, লার্নেড ম্যান। কে গো, লার্নেড ম্যান ফেল্ট
হতে পারে। আর কি হতে পারে? হারমিট ইন দ্য উড। সেখান থেকে কি হতে পারে? আউটলাইন, জাস্ট আউটলাইন। এভাবে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা, টেকনিক আমি বলছি। হারমিট ইন দ্য উড। তারপরে কি হতে পারে? হারমিটটাকে যার কি করতে দেখেছিল বলো তো? ডিগিং করতে দেখেছিল, আমরা লিখতে পারি ডিগিং। তারপরে কি হয়েছিল? উন্ডেড ম্যান। হ্যাঁ, উন্ডেড ম্যান, অনেকে বিয়ার্ড ম্যানও বলতে পারো। এরপরে কি আছে? উন্ডেড ম্যানের পরে আইডেন্টিটি রিভিল হয়েছিল তার। হ্যাঁ, আইডেন্টিটি রিভিল হয়েছিল। আর কি হয়েছিল? আর কিছু হয়েছিল? হ্যাঁ, প্র্যাকটিক্যাল লেসন তো পেয়েছিল, একটা প্র্যাকটিক্যাল লেসন পেয়েছিল। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে কনটেক্সটটা কি হলো স্যার? না, কনটেক্সটটা হলো 3 কোয়েশ্চেন। কনফ্লিক্টটা কি? কনফ্লিক্ট মানে তো স্যার আমরা পড়েছি দ্বন্দ্ব। হ্যাঁ, সব জায়গায় কি দ্বন্দ্ব হয়? না, দ্বন্দ্ব সেই সেন্সে দ্বন্দ্ব নয়। এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে একটা ঝামেলা। দ্বন্দ্ব মানে কি? একটা বিষয়ে, একটা টপিকের উপরে ইনার একটা মেসেজ থাকে, একটা কিছু না কিছু কথা সে বলতে চায়, তো সেই ব্যাপারটা কি সেটাকে আমরা সি দিয়ে কনফার্ম করেছি। অ্যান্ড রেজাল্ট লাস্ট একটা কনক্লুশন পার্ট থাকে, সেটাতেও আমরা লিখতে পারি। আমরা 2C আর 3টা সে 3C লিখতেও পারতাম। ওকে, এরপরে কি লিখবো? এরপরে আমরা চেষ্টা করব যে কি কি এর কি পয়েন্টগুলো, কি এলিমেন্টসগুলো কি। আমরা সাইটে যদি একটা ভাগ করে দিই, হোয়াট আর দ্য কি এলিমেন্টস অফ দ্যাট পার্টিকুলার টপিক, দ্য 3 কোয়েশ্চেন, তাহলে আমরা কি এলিমেন্ট বলে পাশে লিখে নিলাম, আমাদের সুবিধা হবে। তাহলে কি এলিমেন্টসগুলো কি দেখো, প্রথম তো এলিমেন্টটা কি? এলিমেন্টটা 3 কোয়েশ্চেন ইটসেলফ ইজ এলিমেন্ট। তাহলে 3 কোয়েশ্চেন, 3 কোয়েশ্চেন। এখন 3 কোয়েশ্চেনগুলো কি না, যেটা ছিল যে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা একটা। আর কি হতে পারে? আর একটা ছিল তোমার হু আর দ্য মোস্ট নেসেসারি পারসন। আর একটা ছিল কি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 3 কোশ্চেনের কি এলিমেন্টস, কারণ এর উপর বেস করে টোটাল স্টোরিটাই দাঁড়িয়ে আছে। তাহলে এগুলো আমরা লিখতে পারি। আর কি না, এটা একটা 3 কোশ্চেন ছিল। আরেকটা ছিল কি ছিল? অ্যান্সার ফ্রম লার্নেড ম্যান। আচ্ছা, অ্যান্সার ফ্রম লার্নেড ম্যান। দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। সকলে আমরা পড়ি কি 3 কোশ্চেনটা কি, এইটাই নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে গেছে আমাদের। মাথা ব্যথার কারণ না, আমরা পুরো সিস্টেমটাকে, পুরো ব্রেনটাকে একদম এইখানে স্টিক করে দিয়েছে, এবং এটা আসার সম্ভাবনাও সবচেয়ে বেশি। কিন্তু যদি কায়দা করে এই কোশ্চেনটা দিয়ে দেয় যে হোয়াট আর দ্য অ্যান্সার ফ্রম দ্য লার্নেড ম্যান, the jar got the answer from the learned man. What are the answer the jar got from the received from the learned man? এটাও কিন্তু কোশ্চেন হতে পারে। তাহলে এটা আনকমন যথেষ্ট, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, বাট যদি দিয়ে যায় তাহলে আমরা কি পয়েন্ট হিসাবে এলিমেন্টসগুলো লিখতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে জায়গাটা হয়তো হবে না। যদি তোমরা তাহলে সেগুলো কি বলো তো, শর্টে যদি লেখার চেষ্টা করি, সেখানে 3খানা ছিল, তাই না? ইয়েস, আমি এটাকে একটু এদিকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝা সুবিধা হবে। ক্লিয়ার? তো 3টা প্রথম কোশ্চেন এটা ছিল। তাহলে প্রথম কোশ্চেনের জন্য কেউ কিছু অ্যান্সার দিয়েছিল। লার্নেড ম্যানটা কি দিয়েছিল? টাইম টেবিল দিয়েছিল। কি? টেবিল অফ
কি দিয়েছিল? টেবল অফ ডেজ, মান্থস আর ইয়ার। আর কি ছিল? আর কি ছিল? কনসাল্ট হ্যাভিং কনসাল্ট উইথ ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলতে বলেছিল। আরও একটা ছিল আরও কি ছিল? আরও ছিল কি? নিড শুড অ্যাটেন্ড what is going on should attend what is going on and do needfully দেখো এভাবে কিন্তু আমরা একটা করে নিতে পারি। তাহলে টেবিল অফ ডেজ অ্যান্ড ম্যান ইয়ার হ্যাভিং কনসাল্ট উইথ ম্যাজিশিয়ান আর ওয়াইজ কাউন্সিলরের সঙ্গেও ওয়াইজ কনসাল্ট উইথ ওয়াইজ কাউন্সিলর। দেখো এটা একটা ব্যাপার। আর এখানে কার কার সঙ্গে? এখানে ছিল কি কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলর্স, আচ্ছা আর কি ছিল? ডক্টরস, ঠিক আছে। আর কে ছিল? ওয়ারিয়র্স, তাই না? প্রিস্ট ছিল। আর কে ছিল এখানে? সায়েন্স, স্কিল ইন কি? স্কিল ইন ওয়ারফেয়ার, মনে পড়ছে? স্কিল ইন ওয়ারফেয়ার। আর কি ছিল? আর হচ্ছিল রিলিজিয়াস ওরশিপ। ইয়েস, দেখো এভাবে কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। এখন হয়তো লেখার জন্য টাইমটা নিচ্ছে, বাট কিন্তু এটা কিন্তু তোমাদের অনেক উপকারী লাগবে তোমরা যদি খাতা নিয়ে বসতে পারো। বাট তোমরা যদি কানে কর্ডটা রেখে যখন রিল্যাক্স সময় পাবে, দুপুরবেলা লেজি টাইম, কিংবা তোমরা রাতের বেলা ঘুমানোর সময় কিন্তু একবার কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, তাহলে কি হলো? এই জায়গাটা আমরা এই কি পয়েন্টগুলো, এলিমেন্টসগুলো পেলাম। দেখো এবার কত সোজা তোমাদের কাছে টোটাল গ্রিপের মধ্যে কিন্তু তোমাদের 3 কোশ্চেনটা থেকে যাবে। কি হলো না, আমরা কিছু কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে 3 কোশ্চেন। ইট ইজ রিটেন বাই লিও টলস্টয়। কনফ্লিক্টটা কি? কনফ্লিক্টটা দ্য অ্যান্সার ফ্রম দ্য লার্নেড ম্যান অ্যান্ড দ্য অ্যান্সার ফ্রম দ্য কিসের? কার সঙ্গে? হারমিট থেকে। দুজনের কনফ্লিক্টে ফাইনাল রেজলিউশন বা রিয়ালাইজেশন বা কনক্লুশন হোয়াটএভার বা রেজাল্ট যা হতে পারে আমরা পাবো। কি এলিমেন্টস এগুলো পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, হু আর দ্য মোস্ট নেসেসারি পারসন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। দিজ আর দ্য কি এলিমেন্টস, দিজ আর অলসো দ্য কি এলিমেন্টস। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে কি যে স্যার আমরা যাই বা কোশ্চেন আসুক 3 কোশ্চেন থেকে আমরা মেন্টালি কিন্তু এমনভাবে সেট করে যাব, শুধু সাজেস্টিভ কোশ্চেন এলেই লিখবো, নতুবা লিখতে পারবো না, এইরকম মানসিকতা নিয়ে কিন্তু যাব না। মোটামুটি আমরা যদি জিস্ট গল্পটা যদি গ্রিপে নিয়ে নেয়, দেন কি উই ক্যান এবল টু অ্যান্সার এনি কোশ্চেন, রাইট? তাহলে কি হলো 3 কোশ্চেন। তাহলে অ্যাকচুয়ালি তাহলে দেখো কি পয়েন্টে আমরা ফ্লো চার্ট একটা বানালাম, মনে মনে ভাবলো ও জার্সে 3 কোশ্চেন ছিল না, তাহলে জার ওয়াজ সিকিং দ্য 3 কোশ্চেন কোথা থেকে গো? ফ্রম দ্য লার্নেড ম্যান, হয়ে গেল। বাট দ্য লার্নেড ফেল্ড, দেখো বাট দ্য লার্নেড ম্যান ফেল টু অ্যান্সার পারফেক্টলি টু দ্য কিং, as কেন as their answer were inconsistent and did not satisfy the king. Okay fine. তো এক্ষেত্রে কি হলো? the judge decided to meet hermit, a wise hermit. But as far as the text is concerned, the hermit lived in a wood and led a simple life.
অ্যান্ড হি অনলি কাকে মেট করে? কমন ম্যান বা কমন পিপল। তো এই কথা, বাট দ্য কিং ওয়াজ কি? কিং ওয়াজ নট এ কমন ম্যান। তো তখন কিং ডিসাইডেড টু dressed himself as a common man and decided to meet the hermit. That's why he went to the forest to meet the hermit. When he appeared in front of the hermit, at that time hermit কি করেছিল? Was digging his land. তো he was rather preparing the seed beds. ওকে, তখন কি করেছিল? ডিগ করছিল। অ্যান্ড যখন ডিগ করছিল তখন কি হয়েছিল? আমরা দেখেছি কিং তার ডিগিং করে তার প্যাথেটিক কন্ডিশন দেখে, তার কষ্ট দেখে সিম্প্যাথেটিক টু দ্য কিং। তো দ্য হারমিট কি করলো? দ্য জার কি করলো? স্টার্টেড হেল্পিং অ্যাট হিজ ওয়ার্ক। তো and asked the Jarmit the three questions. What are the three questions? What is the right time for every action? Who are the most necessary person? What is the most important thing to do? These are the questions. Okay. In addition to that, the hermit remained silent. Hermit কিন্তু কোনো speak not. Hermit remained silent after being কি asking repeatedly. তো সে কিন্তু চুপ থাকলো। But in the meantime, ঠিক সেই সময়ের মধ্যে someone came running out of the wood. This is also the most important question. Someone running out of the wood. কেউ একজন ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো, ঠিক আছে। and he was কি severely injured. The blood profusely flowing from his stomach. ঠিক আছে, তার পেট থেকে কি বলছিল? রক্ত ঝরছিল। তাহলে seeing that condition, সেই কন্ডিশন দেখে জার কি করলো? and the man কি ফেন্টেড at the king. অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে পড়ে গেল। seeing that condition, সেই কন্ডিশন দেখে কি বলতো? এই দ্য জার কি করলো? washed his wounds and bandaged him, and with the help of the hermit, the jar কি laid that man on the bed. বিছানায় শুয়ে দিল। in the next morning the jar was surprised. Why? The jar was surprised because কি that man whom he saved yesterday কি baked কাকে? baked the jar. জারের কাছে, রাজার কাছে ক্ষমা চাইছে। হয় কেন? The king was surprised. jar was surprised, perplexed, puzzled. কেন? কারণ তখন আইডেন্টিটিটা রিভিল হলো। তখন কি হলো? আইডেন্টিটি রিভিল হলো। তখন সে বলতে লাগলো কি I am your enemy. আমি হচ্ছে কি তোমার বন্ধু। and I was here to kill you. তোমাকে আমি এসেছিলাম এখানে কি টু কিল ইউ, তোমাকে মারার জন্য, ঠিক আছে। বাট সিইং দ্য ম্যাগনানিমিটি অফ দ্য জার অফ দ্য কিং, সে তখন কি করছে? হি transform his mindset. He changed his mindset and become a loyal বলতে পারলো loyal friend, follower of the jar. এর পরে যখন কি হচ্ছে, যার যখন আবার গেছে for the last time to ask to get the answer of these three question, because এতক্ষণ পর্যন্ত সে তো অ্যান্সার পায়নি। The king had not got the answer. এখনো পর্যন্ত রাজা কিন্তু এখনো পর্যন্ত অ্যান্সার পেয়েছিল না। হারমিটকে যখন বললো যে ফর দ্য লাস্ট টাইম আই এম আস্কিং ইউ হোয়াট আর দ্য অ্যান্সার অফ মাই কোয়েশ্চেন, তখন বললো বেটা কুল কাম রিল্যাক্সড। কারণটা কি? ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। The jar was shocked. How could I get the answer? আমার সঙ্গে তো এখনো পর্যন্ত কিছু বলেননি আপনি, কিভাবে পেলাম? তখন হোল ম্যাটারটা আমরা দেখলাম কি হারমিট ইলাস্ট্রেট করলো যে এই যে জিনিসটা বলছো, এটা যদি তোমাদের কারোর মনে রাখতে তোমাদের অসুবিধা হয়, এটাকে এভাবে মনে রাখবে টিপিটি এই ফরম্যাট মনে রাখবে। তাহলে টাইম, হোয়াট ইজ দ্য রাইট টাইম, হু ইজ দ্য নেসেসারি পারসন, অ্যান্ড হোয়াট ইজ দ্য রাইট থিং, টিপিটি। আর অ্যান্সার যখন পাবে, অ্যান্সারটা হচ্ছে NPG,
এনপিজি। দেখো এটা সবসময় মনে রাখো, এনপিজি, টিপিটি, এনপিজি। হ্যাঁ, দেখো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে কি, হোয়াট ইজ দ্য রাইট পারসন, হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরিওয়ান, তখন হারমিট বলছে এটা নাও দিস টাইম, প্রেজেন্ট টাইম ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তুমি যদি আমার সঙ্গে না থাকতে, ইফ ইউ হ্যাড নট বিন উইথ মি, ঠিক আছে, তখন কি, ইউ would have been killed by that beard man। এখানে বিয়ার্ড ম্যান মানে আমার মতো দাড়ি না, আমার থেকে অটোমেটিক্যালি বেশি দাড়ি হবে, ঠিক আছে। তো মজা করলাম একটু। তো বিয়ার্ড ম্যানটা যারা মারা যেতে পারতে। তো প্রেজেন্ট টাইমটা তোমার আমার কাছে যে প্রেজেন্ট টাইমে যে সময় ছিলে সেটাই হচ্ছে মেন টাইম। ইভেন অলসো প্রেজেন্ট টাইম, সেই মুহূর্তে তুমি যে উন্ডেড ম্যানের সেবাও করেছিলে, যে টাইমে তার সঙ্গে দেখা হয়েছিল, দিস ওয়াজ অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। হু আর দ্য নেসেসারি পার্সন, অবভিয়াসলি হারমিট, মি মানে হারমিট আর কে, হারমিট অ্যান্ড দ্য উন্ডেড ম্যান ওই আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। সেখানে বলছে যে পার্সন মানে কোন পার্সন, ওয়ান ইউ আর উইথ, বলছে একজন যার সঙ্গে তুমি আছো। এই মুহূর্তে তুমি হারমিটের সঙ্গে আছো, এই মুহূর্তে যে মুহূর্তে তুমি উন্ডেড ম্যানের সঙ্গে ছিলে সেটাই ছিল সেই মুহূর্তে তোমার জন্য ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তারা। কারণ তুমি সেই ইম্পর্টেন্ট সে সম্মুখে ছিল বলে তুমি চান্স পেয়েছো, তুমি you have got the chance to nurse that man and transform the man into your loyal follower, তাই তো? তাহলে তুমি সেটা সুযোগটা পেয়েছো। তুমি যদি আমার সঙ্গে না থাকতে, তাহলে আমার সঙ্গে সেই সময় যদি না থাকতে, তাহলে তুমি কি, you would have been killed, তুমি মারা যেতে পারতে। তাহলে যে তোমার সঙ্গে যেই মুহূর্তে যে আছে সেই হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন। অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কি করণীয়? দেখো জি, we are all sent to পার্টিকুলার পারপাস টু ডু ওয়েলফেয়ার। তাহলে তোমার সঙ্গে যে ব্যক্তি আছে, যখন আছে, যেই মুহূর্তে আছে, টু ডু গুড ফর হিম ইজ দ্য বেস্ট থিং টু ডু। তাহলে এইগুলো যখন পেয়ে গেল, হারমিট দ্য জার ওয়াজ স্যাটিসফাইড কমপ্লিটলি। আর একটা জিনিস এখানে মিস করে গেলাম, যে কি কি জিনিসগুলো লার্নেড ম্যানদের থেকে পেয়েছিল। আমরা দেখেছিলাম কি, অনেকে বলেছিল টেবিল অফ ডেজ, মান্থ অ্যান্ড ইয়ারটাকে তুমি একটা ক্যালেন্ডার মতো তৈরি করে নিতে পারো। শুড অ্যাটেন্ড হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড ডু নিডফুলি, প্রত্যেকটা জিনিস অ্যাটেন্ড করতে হবে, সেই অনুযায়ী নিডফুলি অ্যাকশনটা নিতে হবে। এবং ম্যাজিশিয়ানকে রাখা যেতে পারে, অ্যান্ড দ্য কনসাল্ট দ্য ওয়াইজ কাউন্সিলর। আর সেকেন্ড কোশ্চেনের উত্তর ছিল কারা ইম্পর্টেন্ট ব্যক্তি, তো তাদের মতে লার্নেড ম্যানরা কি কি বলেছিল, কাউন্সিলর, ডক্টর, প্রিস্ট, ওয়ারিয়র্স, এরা ইম্পর্টেন্ট পার্সন। মোস্ট ইম্পর্টেন্ট থিং কি হয়েছিল, যে সায়েন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, আর ইনোভেশন অ্যান্ড সায়েন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর অনেকে বলেছিল স্কিল, ওয়ার্ক স্কিল, এটা ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড অলসো দ্য রিলিজিয়াস ওয়ারশিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই সমস্ত জিনিসগুলো আশা করি ইন টোটাল ডিটেলে তোমরা কিন্তু বুঝতে পারলে। হয়তো লাইন বাই লাইন কোনো পড়ার দরকার নেই, just close your eyes and started thinking about all the structure what I have given to you, ঠিক আছে। আমি যেটা দিতে যাচ্ছি, at present I am giving to you, just start thinking about it. You can able to get the answer and write down the answer confidently in your examination. Okay, আজকে এটা কিন্তু এই পর্যন্ত। এরপরে আমরা নেক্সট ওয়ানে যাব, কি সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল, ঠিক আছে, লুইস ক্যারলের লেখা। আমরা দেখবো সেখানে কিভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। ভিডিও লম্বা হতে পারে, কিন্তু প্রমিস করছি সঙ্গে থাকো, কিন্তু টোটাল ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি স্পিডে বলছি, কারণ আমি তোমাদের টাইমের মুহূর্তটা বুঝতে পারছি, ওই জন্য আমি আজকে স্পিডে বলছি। আমি প্রমিস করেছিলাম দিস ক্লাস ইজ গোয়িং টু বি এ ম্যারাথন ইংলিশ রিভিশন ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার। সো এখন আমরা এসে গেছি সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার কি বলছে? সেকেন্ড চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। তাহলে কি পড়বো? ডাউন দ্য র্যাবিট হোল। এটা কে লিখেছে? লুইস ক্যারল, তাই তো? দেখো এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে, হ্যাঁ। ডাউন দ্য র্যাবিট হোল, ইটস রিটেন বাই লুইস ক্যারল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ইটস টেকেন ফ্রম, কোত্থেকে নেওয়া হয়েছে বলো তো? ইটস টেকেন ফ্রম অ্যালিসেস, ঠিক আছে, অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স
ইন ওয়ান্ডারল্যান্ড। ঠিক আছে, এখান থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? এটুকুন ক্লিয়ার। এখন আমরা পড়বো টু সিয়ার কনটেক্সট, কনফ্লিক্ট, রেজাল্ট বা রেজলিউশন বা রিয়ালাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা স্পিডে যাব বলেছি কারণ লেন্দি অতগুলো সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই না? তাহলে এখন কি হচ্ছে, আমরা যদি একটা সেটিং করে নিই, ফার্স্ট যদি আমরা একটা ফ্লো চার্ট বানিয়ে নিই, সেটিং করে নিই, তাহলে কি হবে না, আমরা দেখতে পাবো যে অ্যালিসকে কি করতে দেখেছি, সিটিং অন দা ব্যাংকে বসে আছে। তারপরে কি হচ্ছে, সে হঠাৎ দেখলো এ হোয়াইট র্যাবিট। ঠিক আছে, তারপরে কি হলো, হোয়াইট র্যাবিট কি করেছে, হোয়াইট র্যাবিটকে যখন দেখেছে, ফলোজ দা র্যাবিট। ঠিক আছে, কে ফলো করেছে, অ্যালিস ফলোজ দা র্যাবিট হোল, ফলোজ টু দা র্যাবিট হোল। ঠিক আছে, তারপরে কি হয়েছে, তারপরে লং অ্যান্ড স্লো। কি হচ্ছে, লং অ্যান্ড স্লো, সে তো অ্যালিস তো ফলো করেছে, দেন হচ্ছে লং অ্যান্ড স্লো ফল। তার ফলটা কেন পরে আমরা আসছি, লং অ্যান্ড স্লো ফল। আর কি হতে পারে, আর লং অ্যান্ড স্লো ফল, রিচেস এ হল উইথ কি গো, লকড ডোরস। ঠিক আছে, আর কি, সেখানে গ্লাস টেবিল দেখলো, অ্যান্ড কি দেখেছে বলতো, গোল্ডেন কি। ঠিক আছে, আমরা লিখতে পারি টু বি কন্টিনিউড, কারণ অ্যাডভেঞ্চার তো শেষ হয় না, অ্যাডভেঞ্চারটা কন্টিনিউ হয়, আমরা এভাবে লিখতে পারি। তাহলে তোমরা এভাবে একটা ব্রেনের মধ্যে মাইন্ড ম্যাপ করে নিতে পারো, ফ্লো চার্ট বানিয়ে নিতে পারো, হ্যাঁ, যে আমি এই জিনিসগুলো মাথায় রাখবো। আমি যদি একবার এই জিনিসগুলো মাথায় রাখতে পারি, হ্যাঁ, মাথায় এটা পড়ার কোনো ব্যাপার দরকার নেই, জাস্ট তোমরা ভিডিওটা দেখে চিন্তা করো, এবং একটু দেখে নিলে, ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নিলে, দেখার পরে ভিডিওটা স্টপ করো, সেখানে পজ করো, তারপরে কি স্টার্ট মেডিটেটিং, হ্যাঁ, শুরু করো চিন্তা করতে। এখানে মেডিটেটিং মানে ধ্যান নয়, চিন্তা করো। ঠিক আছে, স্টার্ট কন্টেম্পলেটিং, চিন্তা করতে শুরু করো, এবং প্রত্যেকটা জিনিস দেখো চোখের সামনে কিন্তু কিওয়ার্ডগুলো ভেসে উঠবে। ও স্যার বলেছিল, দাদা বলেছিল, কি বলেছিল না, অ্যালিস সিটিং অন দ্য ব্যাংক একটা ছিল, একটা পয়েন্ট ছিল সিটিং অন দ্য ব্যাংক, আরেকটা পয়েন্ট কি ছিল, আরেকটা পয়েন্ট ছিল হোয়াইট র্যাবিট বলে একটা পয়েন্ট ছিল, আর একটা হচ্ছে কি তার ফলিংটা নিয়ে একটা ব্যাপার পয়েন্ট ছিল, আর একটা ব্যাপারটা ছিল কি, আর একটা ব্যাপার ছিল সে কোথায় ফাইনালি রিচ হলো, সেটা ব্যাপার ছিল। এই জায়গায় আরও একটা জিনিস লেখা যেতে পারতো, এই জায়গায় ফলোজ দ্য র্যাবিট হোল, এই জায়গাটায় লেখা যেতে পারতো, এই জায়গাটায় আমরা লিখতে পারতাম, আমরা জায়গা নেই এখানে, তোমরা চাইলে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারো, এক্সপিরিয়েন্স অফ ইটস ফলিং। এই জায়গায় কি একটা দেবে, এই জায়গায় আরেকটা দেবে এক্সপিরিয়েন্স অফ ইটস ফলিং, সেটা একটা ভাইটাল মানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটাও হয়, হ্যাঁ, তো সেটা তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে। তাহলে এইভাবে পড়বে। তাহলে কি বলেছিলাম, টু সি আর কনটেক্সট হলো কি, দ্য র্যাবিট হোল, ডাউন দ্য র্যাবিট হোল। কনফ্লিক্টটা কি, ঝামেলাটা হচ্ছে কি, অ্যালিস দ্য প্রোটাগনিস্ট ক্যারেক্টার অ্যালিস কি কুড নট ফাইন্ড এ ওয়ে আউট, হ্যাঁ, একটা বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছি না, সি ওয়াজ ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। ঠিক আছে, সে তার ভিতরেই ঘুরপাক হচ্ছে, অ্যাজ ইমাজিনেশন, কারণ এই যে প্রোজটা, এই স্টোরিটা আমাদের দেখাচ্ছে কি, লুইস আমাদের দেখাতে চেয়েছেন কি, দ্য ইমাজিনেশন হ্যাজ নো বাউন্ডস, হ্যাঁ, তিনি সেটা দেখাতে চাইছেন। শেষমেশ মানে আলটিমেট এটা হচ্ছে রেজাল্ট বা রিয়ালাইজেশন আমরা বলতে পারি। ওকে, আর এখানে ফাইনাল কিওয়ার্ড কি মনে রাখবে, কি এলিমেন্টসগুলো, যাতে তোমরা কি এলিমেন্টস, এগুলো আমি লিখে দিচ্ছি কেন বলো তো, তোমাদের পরীক্ষা খাতে কিন্তু স্কোর করতে কিছু না পারলে এইগুলো জিনিসগুলো ছিল, তারপরে তোমরা মিনিমাম একটা অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার যোগ করে কিন্তু একটা সেন্টেন্স গড়ে দিতে পারো।
আর তো এমনি যদি প্রত্যেকটা যদি বলো প্রথমে, সেটা আমি বলে দিচ্ছি। কি এলিমেন্টস কি লিখতে পারো? কি এলিমেন্টস তো প্রথমে তো অ্যালিসকে আমরা নিতে পারি যেহেতু প্রোটাগনিস্ট ক্যারেক্টার। আর কাকে নিতে পারি? হোয়াইট র্যাবিটকে নিতে পারি। দেখো এই হোয়াইট র্যাবিটের কিন্তু আরেকটা হোয়াইট র্যাবিট উইথ কি পিঙ্ক লিপস নো পিঙ্ক লিপস নয়, আমরা শুনেছি, হ্যাঁ, তো ওটা হচ্ছে পিঙ্ক আইজ। তাহলে উইথ পিঙ্ক আইজ হলো, পিঙ্ক আইজ হয়ে গেল। আর কি হতে পারে? আচ্ছা, ওয়েস্ট কোট এটা একটা কিওয়ার্ড হতে পারে। পকেট ওয়াচ পকেট স্পিডে যদি বানান যদি ভুল হয়ে যায় তাহলে পার্ডন মি, কারণ স্পিডে লিখছি। পকেট ওয়াচ। আর কি হতে পারে? আর তোমার র্যাবিট হোল তো অবশ্যই থাকবে, র্যাবিট নিয়ে পড়াশোনা হচ্ছে, র্যাবিট হোলের কথা হচ্ছে র্যাবিট হোল। আর কি থাকতে পারে? আরেকটা হচ্ছে ফলটা হচ্ছে হোলের মধ্যে যে ফলটা ছিল স্লো ভীষণ কি স্লো অ্যান্ড লং, এই শব্দটা তোমরা মনে করার জন্য রাখতে পারো। আর কি সেখানে কাপবোর্ডস দেখেছে, আর কি বুকস দেখেছে, আর কি সেলফস দেখেছে, আর কি দেখেছে, আর কি দেখেছে, আর সে পড়ে গেল কোথায়? স্টিক অ্যান্ড ড্রাই লিভস, সেটা লিখতে পারো না লিখতে পারো। আর একটা এই যে এই জিনিসটা গ্লাস টেবিল অ্যান্ড গোল্ডেন কি, এইগুলো হচ্ছে কি এলিমেন্ট, তোমরা মনে রাখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো মনে রেখে আমাদের কি হবে? আমি বলছি। দেখো এখন প্রশ্ন এলো, যে কোনো প্রশ্ন আসো না কেন, কোনো ব্যাপারই হবে না তোমরা লিখে আসার জন্য। জাস্ট তোমরা একটু, আমি যেমন ফরম্যাট যে রোড ম্যাপ দিতে চেয়েছি, অ্যাজ I have already told you, I will give you a road map. ঠিক আছে, and today this video is going to be a road map to you. ঠিক আছে, তাহলে সেই রোড ম্যাপটা কি? তোমরা প্রথমে বললে অ্যালিস সিটিং, অ্যালিস সাবজেক্ট, অ্যালিস প্রোটাগনিস্ট ক্যারেক্টারের নাম কি হলো? অ্যালিস কে ছিল সিটিং, কখনো তো সাব কন্টিনিউয়াস হয় না, তাহলে অ্যালিসের পরে ওয়াজ বসাবে। তাহলে যেহেতু আমরা পাস্ট ফর্ম যদি বলো, পাস্ট টেন্সে সবসময় মনে রাখবে দ্য হারমোনি অফ দ্য টেন্স শুড বি দ্য সেম, ট্রাই টু মেনটেন ইট। তাহলে তোমরা কি করবে? যদি ওয়াজ দিয়ে লিখো তাহলে ওয়াজ লিখবে, যদি ইজ দিয়ে লিখো ইজ লিখবে। আমরা স্টোরিটাকে আমরা ওয়াজ দিয়ে করতে পারি, এটা তোমাদের সুবিধা হবে। তা অ্যালিস ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক, বসেছিল, বসতে কি ছিল? সি ইজ এ হোয়াইট। তোমরা তো একটু বড় করতে চাও, তাহলে 6 মার্কের অ্যান্সার করতে কি পাবে? ব্যাংকে বসলো, অ্যান্ড কি অ্যান্ড গেটিং বোর্ড, এখানে ব্যাংকে বসেছিল উইথ হার সিস্টার। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের সকলের ভুল হয়েছে, অ্যালিসটাকে অনেকে ছেলে ভেবে নেয়। অ্যালিস হচ্ছে কে গো? অ্যালিস হচ্ছে মেয়ে। অ্যালিস হচ্ছে কে? মেয়ে। অ্যালিসটা কে? মেয়ে। তো তোমরা সেটা অ্যালিসকে মেয়ে হিসাবে ধরবে, ছেলে হিসাবে ধরবে না। তো অ্যালিস কি করেছিল? ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক উইথ হার সিস্টার্স। she felt, সে দেখলো না, she felt no interest in the book which her sister was reading. সেই সময় যখন পড়ছিল সে felt interest দেখালো না, because the book did not contain any pictures, any conversation at all, কোনো রকম নাই। সো তখন সে কি করলো? she started thinking how to pass out the idle time, and he started, আমি বলে ফেললাম মনে হয়, pardon me, এটাও তোমাদের ভুল হয়ে যেতে পারে। তো ফাইনালি তখন সে কি করলো? সে একটা ওয়ে আউট করলো। ফাইনালি সি গট এ ওয়ে আউট, সে পেল একটা ওয়ে আউট। কি? সি উড মেক এ গার্ল্যান্ড উইথ ডেজি ফ্লাওয়ার্স। অ্যাট দ্যাট টাইম সেই সময় সে কি দেখলো? সে দেখলো একটা হোয়াইট র্যাবিট পিঙ্ক আইজ, হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইজ। বাট টু হিজ আটার সারপ্রাইজ, দ্য হোয়াইট র্যাবিট কি বলছে বলতো? ওয়াজ আটারিং, saying to himself or itself, কি বলছে? oh dear I shall be late, oh dear I shall be here. কেমন ইন্টারেস্টিং, তাই না? কি যে এরকমও বলছে, আমি দেরি করে ফেলছি, আর কদিন পর থেকে ও ডিয়ার বলবে, ডেটটা মনে রাখো। তো সেই ডেটের জন্য তোমরা কিন্তু পরীক্ষার জন্য এখন কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট করো না। তো I shall be late, তো এইরকম একটা কথা শুনলো। অ্যান্ড সবচেয়ে আরো বেশি হুইচ ইজ আনন্যাচারাল টু দ্য অ্যালিস, কি বলতো?
দ্যাট র্যাবিট or put on a waistcoat, বড় একটা লম্বা একটা কোট পরেছে, and from his coat he took out a pocket watch and saying, oh dear I shall be late. ঠিক আছে, এইগুলো যখন দেখলো অ্যালিস, ড্রিভেন বাই হার কিউরিসিটি, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, সি couldn't control herself. সি started following the rabbit hole. সে র্যাবিট হোলের দিকে কি হতো, ফলো করতে আরম্ভ করে দিল। যখন ফলো করলো, সে দেখলো কি, দ্য র্যাবিট জাম্পড ইনটু দ্য হোল। সে একটা হেজের তলায় একটা হোল ছিল, সেই হেজে সে জাম্প দিয়ে দিল। অ্যান্ড Alice did not think at all. Alice did not get any chance to think at all. She also jumped into the deep well. সেই একটা গভীর কুয়োর ভিতরে পড়ে গেল। এবারে কি, the falling was long and slow. The fall was very long and স্লো, যেটা আমি এটা লিখতে বলেছি। দেখো তাহলে কি এলিমেন্ট, সে অ্যালিস হয়ে গেল, হোয়াইট র্যাবিট হয়ে গেল, ওয়েস্টকোট হয়ে গেল, পকেট ওয়াচ হয়ে গেল, র্যাবিট হোল হয়ে গেল, স্লো অ্যান্ড লং হয়ে গেল। ক্লিয়ার? কেন আমি এগুলো বলছি, কেন আমি বলছি যে তোমরা এই কি এলিমেন্টসগুলো মনে রাখবে। এইগুলো কিন্তু যেমনটা ভাবে অ্যালিস চেয়েছিল ডেইজি ফুলের মালা গাঁথতে, তোমরাও কিন্তু এই সমস্ত কি এলিমেন্টগুলো দিয়ে কিন্তু সমস্ত কোয়েশ্চেন সেন্টেন্সগুলোকে জোড়া লাগাতে পারবে, একটা মালা গাঁথতে পারবে। যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, কি সবসময় সাজেশন করো, সাজেশনের দরকার নেই। সাজেশন করলে কি হবে, সাজেশনের কোনো দরকার নেই। তোমরা এভাবে পড়ো, সবটা কিন্তু দুনিয়া হিলা দেঙ্গে হাম। ঠিক আছে, নেক্সট কি হলো, তারপরে কি হলো, এবার তার এক্সপিরিয়েন্স, যেটা বলেছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন সে পড়ে গেল তার এক্সপিরিয়েন্সটা কি হলো। তাহলে তোমরা লিখতে পারো যে কি, দ্য রিচেস দ্য ফল ওয়াজ লং অ্যান্ড স্লো। প্রথমে স্টার্ট করলে এটা, প্রথমে একটা পয়েন্ট দিয়ে দিলে কি, দ্য অথার লুইস ক্যারল প্রেজেন্ট বিফোর আস এ ড্রিম লাইক ওয়ার্ল্ড বাই দ্য ক্যারেক্টার অফ অ্যালিস। অ্যালিসের মাধ্যমে আমাদের একটা ড্রিম লাইফ ওয়ার্ল্ডটা আমাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছে, হুইচ উই বেসিক্যালি ডিজায়ার্স টু এক্সপ্লোর, ডিজায়ার্স টু সি। আমরা সেটাকে দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। ক্লিয়ার না? ওকে ফাইন। নেক্সট কি হচ্ছে, ডিউরিং দ্য স্লো প্রসেস, ডিউরিং দ্য জার্নি অফ ফলিং ডাউন into the hole, Alice saw downwards, but she did not see anything because the hole was very dark. Whenever she saw the wall around her, সে তখন কি দেখছে বলতো, সে দেখতে পাচ্ছে, she found or she saw cupboards, shelves, books, even a jar labeled as orange marmalade, something like that, if I not wrong. ঠিক আছে, ভুল হলে তো আমরা চেঞ্জ করে নেবে, কারণ আমি বই ছাড়াই থরলি পড়াচ্ছি, তো মানে কমলা লেবুর মোরব্বা, তো এইগুলো দেখছি। এবং সেখানে সে দেখতে পাচ্ছে, এবং সেই জারটা কোথাও সে কারোকে হার্ট করতে পারে, যখন when she found that jar was empty, he did not fall the jar downwards, rather she kept the jar in a shelf, thinking that it might hurt someone. তাহলে দেখো এখানে কিন্তু অ্যালিস কিন্তু নিষ্ঠুর না, অ্যালিস কিন্তু ইনোসেন্ট একজন গার্ল। ঠিক আছে না? তাহলে এখানে সেটা দেখতে পাচ্ছে। ইভেন ডিউরিং দ্য প্রসেস অফ ফলিং ডাউন, যখন অনেকটা টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে, যখন টাইম কাটছে না, যখন সে অনেকটা সময় পাচ্ছে এবং ভাবছে কি হয়তো ফলিং ডাউন প্রসেসটা স্লো হতে পারে, অথবা কি হতে পারে, দ্য লেন্থ অফ দ্যাট হোল ইজ ভেরি লেন্দি। এখন যখন ভাবছে, তখন সে তখন অনেকক্ষণ যখন সময়টা চলে যাচ্ছে, she was getting bored, and she was in a trance like state, and কি started uttering কি করছে বলো তো, she started uttering, do cat eat bats, 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 এরকম আটারিং করছে, চিন্তা করছে। এবারে এই ক্যাটটাকে অ্যাকচুয়ালি a cat is his favorite pet নেম ডাইনা। তার নামটা কি ছিল? ডাইনা। তার কথা সে চিন্তা করতে যাচ্ছে, কারণ সে ডাইনাকে ভীষণ
ভালোবাসে, বিকজ হি লাভড ডাইনা ম্যাডলি। তো তখন তার সেই স্ট্রান্স লাইক স্টেটেও সে তখন উচ্চারণ করতে করতে আসছে যে ডাইনা যদি আমার সঙ্গে থাকতো তাহলে এখানে সে কি খেত, হোয়াট ডিড ইট ইট। তখন সে মনে মনে ভাবছে যে ডু ক্যাট ইট ব্যাটস, ডু ক্যাট ইট ব্যাটস, ডু ক্যাট ইট ব্যাটস, হ্যাঁ এভাবে ভাবছে। এবং ফাইনালি বুম পড়ে গেল, হ্যাঁ ব্যাং পড়ে গেল কোথায়, অ্যান্ড স্টিক্স অ্যান্ড দ্য কি ড্রাই লিপসে পড়ে গেল। সেখানে সে একটা ওয়ে আউট অ্যান্ড রিচেস এ হল উইথ এ লকড ডোর, সেখানে অনেকটা লকড ডোরে পড়ে গেল, একটা পৌঁছালো রিচড এ হল উইথ লকড ডোর হোয়ার হি ট্রাইড টু ফাইন্ড আউট এ way out, but he was in a frustration, he was frustrated, কারণ কি he could not find any key fit to the lock door. তো ফাইনালি he found a golden key, একটা ছোট্ট একটা গোল্ডেন কি দেখলো, which would fit to a small door, the size of the small door is 15 inches, 15 ইঞ্চেস একটা সাইজ। তো তখন সে আনন্দিত হয়ে গেল এবং দেখলো যে এটা ফিট ওয়েল, এবং সে দেখতে পেলো যে এটা ফিটস ওয়েল। এবং যখন সে ভালোভাবে দেখলো যে বিহাইন্ড দ্যাট ডোর দেয়ার ওয়াজ এ লটস অফ ফ্লাওয়ার গার্ডেন্স, শাওয়ার্স, সেইগুলোতে সেই একটা ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার জন্য সে উৎসুক হলো বলতে পারো, আরও একটা স্টেপে দেওয়ার জন্য উৎসুক হলো। কিন্তু সেই সময় ইন দ্য মিন হোয়াইল সে একটা জায়গায় কি দেখেছে বলতো, সেই যে যেহেতু সেটা 15 ইঞ্চেস স্মল ডোর যখন দেখলো, কিন্তু তার সাইজটা তো অনেক বড়, তখন সে একটা জায়গায় দেখলো কি হি ফাউন্ড এ বটল লেবেলড অ্যাজ দ্য কি ড্রিঙ্ক মি। তাহলে এই যে বটল ক্লি এলিমেন্টে তোমরা লিখে রাখবে বটল ড্রিঙ্ক মি, এটা লিখে রাখবে ইম্পর্টেন্ট। তাহলে সে একটা দেখতে পেলো ড্রিঙ্ক মি লেখা আছে। তো অ্যাজ সুন অ্যাজ সি ড্রাঙ্ক দ্য ওয়াটার অফ দ্যাট বটল, ঠিক আছে, তো সে শ্রিঙ্কড ইনটু এ স্মল সাইজ, নিয়ে অলমোস্ট 10 ইঞ্চেস। এখন যখন সে আনন্দিত হলো, সে ঢুকবে, এন্টার করবে এবং দেখবে ঠিক সেই মুহূর্তে যেহেতু সাইজটা সে ছোট করে ফেলেছে, আর সে ভুলবশত আনফর্চুনেটলি সি কেপ্ট দ্য কি, সেই চাবিটা রেখে আসে কোথায়, ক্লাস টেবিলের উপরে রেখে এসছে। এখন সে তো সাইজে ছোট হয়ে যাচ্ছে, সে বের করতে পারলো না। সো শি ওয়াজ ফ্রাস্ট্রেটেডের জন্য সে কি করবে খুঁজে উঠতে পারছিল না। তখন সে সামনে সেই গ্লাস টেবিলের তলায় সে দেখতে পেল একটা ছোট্ট কেক পড়ে আছে। সি ফাউন্ড এ কেক, ইট মি ওয়াজ রিটেন ওভার দ্যাট কেক। তো সে চিন্তা করছিল ইফ আই এট দ্যাট কেক টু আই মাইট বিকাম এ মোর স্মলার অর বিকাম বিগ অ্যাজ বিফোর, আরো বড় হয়ে যাবে আগের মতো। সো এইভাবে কিন্তু সে কিন্তু খাচ্ছিল, কিন্তু যখন when she saw no change was happened, she was frustrated, সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। কারণ কি বলতো, বিকজ অ্যালিস ওয়াজ ইউজড টু দ্য আনন্যাচারাল থিং, অ্যালিস ওয়াজ ইউজড টু দ্য আনন্যাচারাল থিং, মিস্ট্রি অ্যারাউন্ড হার। এইগুলো যখন সেগুলো ঘটছে না, whenever that mysteries, the unnatural things did not happen to her, she became or she felt unhappy, frustrated. I hope you got it. দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কমেন্টে জানাও, কারণ আমি একটা ফিডব্যাক তো পাবো না আশা করি। এই যে ফিডব্যাক মানুষকে ইন্সপিরেশন দেয়, জানো তো, তোমাদের ফিডব্যাকও আমাকে ইন্সপায়ার্ড করবে। তো তোমাদের যেমন দুদিন পরে পরীক্ষা আছে, আমারও এটা বলতে পারো পরীক্ষা, কারণ আমি তোমাদের কাছে পাস করলাম কি ফেল করলাম, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট, দ্যাট ইজ গোয়িং টু বি অন দ্য পোয়েম। ওকে, স্টে টিউন। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমরা পোয়েমের দিকে যাই। হ্যাঁ, একটু মুডটাকে সুইং করি, পোয়েমের দিকে যাই। সেটা হচ্ছে কি হক রুস্টিং, হক হক, তাহলে সেটা কি হক রুস্টিং, ঠিক আছে। টেড হিউজ কে লিখেছে, টেড হিউজ, ঠিক আছে, ইটস রিটেন বাই টেড হিউজ। দেখো হক রুস্টিং, এখন প্রশ্ন হচ্ছে কি স্যার, প্রশ্ন হচ্ছে হক রুস্টিং দুটো আলাদা জিনিস, তাই না? তাহলে হক কথাটা মানে আমরা জানি হক একটা পাখি, ইটস এ
তাহলে হক পাখি আমরা জানি পরিচিত। রুস্টিং, রুস্টিং কবে প্রশ্নতে পরীক্ষায় কিন্তু আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই রুস্টিং? দ্য রুস্টিং মিনস কি? রুস্টিং মিনস হচ্ছে কি আমরা থিঙ্কিং, আমরা কি লিখতে পারি? থিঙ্কিং বিফোর ফলিং অ্যাসলিপ। ঘুমানোর আগে কি? ঘুমানোর আগে চিন্তা করা। তো এটা ভালো জিনিস, তোমরাও কিন্তু ঘুমানোর আগে চিন্তা করবে, তবে এই চিন্তাটা কোনো ভায়োলেন্সের জন্য না, সুন্দর সুন্দরভাবে পরীক্ষায় লেখার জন্য এই চিন্তাটা হওয়া উচিত। রুস্টিংটা কি? থিঙ্কিং বিফোর ফলিং অ্যাসলিপ। এটা প্রত্যেকেরই করণীয়। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, পরীক্ষায় আমি কিন্তু ভালো নাম্বার নিয়ে আসতে পারবো, ভালো নাম্বার নিয়ে আসতে পারবো। এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? তো আমরা এখন পড়ছি কি হক রুস্টিং 2CR এর। তাহলে কনটেক্সটটা কি? হক রুস্টিং। কনফ্লিক্টটা কি? কনফ্লিক্টটা হু উইল বি দ্য নেক্সট, হু উইল বি দ্য নেক্সট, ঠিক আছে? হু উইল বি দ্য নেক্সট, পরের শিকারটা কে হবে? কনফ্লিক্টটা হচ্ছে কি তার ডোমিনেন্স, ঠিক আছে? দ্য কন্ট্রোল অ্যান্ড ডোমিনেন্স। ডাজ দ্য হক আলটিমেটলি হোল্ড ইটস সুপিরিয়রিটি? এটা হচ্ছে তার কনফ্লিক্ট। রেজাল্টটা কি হবে আমরা ফাইনালি দেখব। এখানে আমরা যেহেতু পোয়েম শর্ট করব, এখানে কিওয়ার্ডগুলো কি কি, আমি কি এলিমেন্টসগুলো কি কি লিখে রাখতে পারি। কি এলিমেন্ট টু বি রিমেম্বার্স, আমরা কি লিখতে পারি? একটা হচ্ছে কি বলতো, সে কি করে? সিট অন দ্য টপ অফ দ্য কি গো উড, ঠিক আছে? আর কি? ফলসিফাইং ড্রিমস, ফলসিফাইং ড্রিমস। আর কি হতে পারে? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হুকড ফিট অ্যান্ড হুকড বিক, এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। আর কি হতে পারে? আর তার ভিতরে তার যে ম্যানার্সটা কীরকম এটা তোমরা মনে রাখবে। আর কি? অ্যালটমেন্ট অফ ডেথ। এই কয়েকটা কি এলিমেন্টস যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে হক রুস্টিং কিন্তু একদম জলভাত। পরীক্ষায় যে কোশ্চেন আসুক না কেন তোমরা লিখতে পারবে। আলটিমেটলি ওটা একটা সিঙ্গেল কোশ্চেন পড়লেই হয়ে যায়, সব ধরনের কোশ্চেনের অ্যান্সার লেখা যায়। অ্যান্ড আই নো ভেরি ওয়েল ইউ হ্যাভ অলরেডি ডান ইট, ঠিক আছে? ইউ হ্যাভ অলরেডি কিল্ড ইট। ওকে, তাহলে হক রুস্টিংয়ে আমরা এই পয়েন্টসগুলো লিখতে পারি। এখানে হক রোস্টিংয়ের তাহলে কি এখানে স্যার ফ্লোস আর ব্রেনে কিছু মনে রাখবো না? হ্যাঁ, করতে পারি। আমরা করতে পারি কি, আমরা এখানে মনে রাখার জন্য সুপিরিয়রিটি, হ্যাঁ, আর কি? কন্ট্রোল অ্যান্ড পাওয়ার ডাইনামিক চেঞ্জ হয়ে গেলে অসুবিধা। হ্যাঁ, আর একটা কি হতে পারে? আর কন্ট্রোল অ্যান্ড পাওয়ার আর একটা হকের ভিতরে একটা কি অ্যারোগ্যান্স ছিল। হ্যাঁ, অ্যারোগ্যান্স। দেখো, পাওয়ার যতক্ষণ আছে ঠিক আছে, কিন্তু যখন অ্যারোগ্যান্স হয়ে যায় না, তখন কিন্তু সেটা ঠিক নয়, ওটা ভালো সমাজের জন্য ভালো মেসেজ কিন্তু যায় না, যেটা আমরা হকের ক্ষেত্রে পাচ্ছি। এই হচ্ছে তাহলে পয়েন্ট। এখন কথা হচ্ছে এই যে হক রোস্টিং তোমাদের দিয়ে দিল, এটা কি ড্রামাটিক মনোলগ? যদি ড্রামাটিক মনোলগ হয় কেন? দেখো, ড্রামাটিক মনোলগ কারণ কি? দ্য হক ইজ টকিং টু ইটসেলফ, নিজের সঙ্গে কথা বলছে, মনোলগ, একা একা কথা বলছে, ঠিক আছে? নাটকীয় ভঙ্গিতে কথা বলছে, দ্যাটস ওয়াই ইটস ড্রামাটিক মনোলগ। বেশি কিছু জানার দরকার নেই। তারপরে এইটা লিখে তোমরা গোটা সাবজেক্ট ম্যাটার যে টোটাল পোয়েমটা লিখে দিয়ে আসো, কোনো নো প্রবলেম, ইউ আর গুড টু গো। হ্যাঁ, ইউ উইল স্কোর এ গুড মার্ক। তাহলে এখানে কি সুপিরিয়রিটি, প্রথমে এখানে মোট 6খানা স্ট্যাঞ্জা দেওয়া আছে। প্রথম 2খানা স্ট্যাঞ্জাতে কি তার অ্যাপিয়ারেন্সটা কেমন দেখানো হয়েছে, তার অ্যাপিয়ারেন্স কেমন, তার সুপিরিয়রিটি হোল্ড করার জন্য কি কি করে, আর কন্ট্রোল অ্যান্ড পাওয়ার। দেখো, যার জন্য তার যে নেচারের জন্য তার এত বাড়বাড়ন্ত, যে গটের জন্য তার এত বাড়বাড়ন্ত, আমরা দেখতে পাই
হক কিন্তু সেই সমস্ত নেচার ইভেন দ্য গড হি ডিসরেগার্ড দ্য গড ইভেন্টস। এক জায়গায় সে হক বলছে, সে বলছে কি বলছে বলতো, বলছে কি আই হোল্ড দ্য হোল ক্রিয়েশন ইন মাই ফিট। তাহলে ভাব, অ্যারোগ্যান্সি, অডাসিটি, এগুলো দেখ, এগুলো পাওয়ার থাকা ভালো কিন্তু তার মিস ইউজ করাটা ভালো না। হক ইজ হেয়ার লাইক এ কিলিং মেশিন। হক ইজ তোরা WWE তে অনেক সময় চলে, ও ইজ কামিং এ কিলিং মেশিন, তাই তো? তো এই ধরনের কথা তোরা শুনেছিস, তো সেই কথাগুলো এখানে যোগ করে দিবি, ঠিক আছে? কিল, সার্ভাইভাল, এখানে লিখে রাখতে পারিস, এই ওয়ার্ডগুলো কিল, সার্ভাইভ, এই ধরনের ওয়ার্ডগুলো লিখে রাখতে পারো। অ্যারোগেন্স। আর টোটাল শেষের দিকে বলছে অ্যারোগেন্সের জায়গায় কি আছে, সে বলছে হক ডাজন্ট সিক এনি চেঞ্জ, ডাজন্ট নিড এনি চেঞ্জ। কারণ সে সবসময় চায় কি, হক সবসময় চায় হি উইল বি ফর এভার রিমেন দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। হি উইল ফর এভার রিমেন দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। হি উইল বি দ্য ডিক্টেটর ইন নেচার। ঠিক আছে, সে সবসময় এটা চায়। সো হি ডাজন্ট এনি চেঞ্জ ইন দ্য নেচার। সেই জন্য সবসময় সে চিন্তা করে হুইল বি নেক্সট, হুইল বি নেক্সট, হুইল বি নেক্সট, হুইল বি নেক্সট। পরবর্তী কে আসবে, পরবর্তী কে আসবে, পরবর্তী কে আসবে, যে আসবে তাকে আমি ধরবো। মাই ম্যানার ইজ টু টিয়ার অফ দ্য হেড। আমার আচরণ কি, তার মাথাটাকে মুন্ডচ্ছেদ করা। ঠিক আছে, তোমরা এখানে ম্যানার্সের জায়গায়, এই যে ম্যানার্সটা দেখো, এই ম্যানার্সের জায়গায় কি হিংস্রতা, ভায়োলেন্স একটা দেখাচ্ছে, একটা বুচারি, ভায়োলেন্স দেখাচ্ছে। ঠিক আছে, একটা অফেন্স, হ্যাঁ, একটা নিষ্ঠুর, একটা ক্রুয়ালিটি, একটা বারবারিজম একটা এখানে কিন্তু ভীষণভাবে শো করাচ্ছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে ইন দিস পোয়েম হক রোস্টিং টেট হিউজ depict a world of violence. A world of violence. Ted Hughes gives a nice example of dramatic monologue. Dramatic monologue আমরা লিখতে পারি। আর কি লিখতে পারি, কারণ এটাকে আমরা বললাম কি, ড্রামাটিক, এটা হচ্ছে কি ড্রামাটিক কি মনোলগ। ঠিক আছে, তো this poem is a dramatic, nice example, fine example of dramatic monologue. Here the hawk represents as a symbol of absolute dominance and arrogance. Superiority মানে dominance, superiority তখন থাকবে যখন তুই dominant করবি কারোর উপরে। তো here the bird hawk represent বা is the symbol of absolute power, absolute arrogance and dominance. হয়ে গেল। এখন কি, at the beginning of the poem we find hawk কি করছে, sits on the top of the wood। এই জন্য বলেছিলাম কি এলিমেন্টস গুলো মনে রাখবি, top of the wood and started roosting কি roosting করছে, started roosting who will be his next prey। তার পরবর্তী শিকার কে হবে সে কিন্তু চিন্তা ভাবনা করছে। and his roosting is not the falsifying dream, is not a falsifying dream। তা দেখো এইখান থেকে আমি বানিয়ে ফেলছি, তার যে রোস্টিংটা কিন্তু কোনো মিথ্যা কোনো স্বপ্ন না। অ্যাজ হিউম্যান ডাচ, যেমনটা মানুষরা করে তেমনটা কিন্তু হকের না। হক চিন্তা ভাবনা করে হু উইল বি দ্য নেক্সট ওয়ান। ঠিক আছে, আও দেখো যারা কিসনে কিতনা है दम, आओ देखो जरा किसने कितना है दम। হক বলছে কি আও আও আও। ঠিক আছে, তো সবসময় কি হক কি করে, হক ইজ রেডি টু কিল দ্য এনিমি, বিকজ হক বিলিভস হিজ সার্ভাইভাল অফ লাইফ, হিজ সুপিরিয়রিটি ইজ অনলি ডিপেন্ডস অন killing another's. That's why hawk is like a killing machine. Hawk is like a, এগুলো তোরা যোগ করতে পারিস, এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়ার্ড, তোরা যোগ করতে হবে। হক ইজ লাইক এ কিলিং মেশিন, হক হচ্ছে এখানে আমাদের কি কিলিং মেশিন। হক বিলিভস কি বিলিভস করে, বিশ্বাস করে, দ্য ক্রিয়েশন ইজ ডিজাইনড ফর হিজ কনভিনিয়েন্স।
টোটাল এই যে ক্রিয়েশন, টোটাল যে ক্রিয়েশনটা তৈরি হচ্ছে কি তার সুবিধার জন্য। ইভেন দ্য সান, দেখ কেমন অ্যারোগ্যান্সটা দেখ, ইভেন দ্য সান রিভলভস অ্যারাউন্ড হিম, তার চারপাশে সূর্য ঘোরাঘুরি করে। হ্যাঁ, বাবু আমি আসতে পারি, বাবু আসতে পারি, বাবু একটু আসতে পারি। তাহলে টোটাল টোটাল ডিসরিগার্ড টু দ্য নেচার, টোটাল ডিসরিগার্ড টু দ্য গড। কারণ সে এক জায়গায় বলছে, একদম বুঝতে পারছো, একদম ওনার কবিতা মানে একদম এক কথায় কি অনবদ্য শেক্সপিয়ারিয়ান কবিতা। শেক্সপিয়ারের কবিতা সেটা হচ্ছে কি সনেট নাম্বার 73, সরি সনেট 73। ইটস রিটেন বাই কি, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা বানানটা ভালো করে দেখবে, হ্যাঁ, কারণ বানানটা ভীষণ প্রবলেম করে, তোমরা সেটা ভালোভাবে দেখবে। এখন উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ারের মোস্ট অফ দ্য সনেটসের নাম কিন্তু প্রথম লাইন দিয়েই স্টার্ট হয়। এখানে 73 হিসেবে প্রেসক্রাইব করা আছে আমাদের সিলেবাসে, নো প্রবলেম। এটা কনটেক্সট, কনফ্লিক্ট অ্যান্ড রিজন। কনটেক্সটটা কি না সনেট 73। কনফ্লিক্টটা কি, কনফ্লিক্ট কিসে হচ্ছে না, কনফ্লিক্ট হচ্ছে শেক্সপিয়ার তার নিজের কথা বলছেন, দ্য ডিকেইং কন্ডিশনের জন্য তিনি ভীষণভাবে কি উদ্বিগ্ন, ওরিট, বাট এটা কিছু করার নেই, কারণ ইটস এ পার্ট অফ লাইফ। কিন্তু তার মানে এই নয় ওই পার্ট অফ লাইফে যখন মানুষের ডিকেইং কন্ডিশন থাকে তখন মানুষ ট্রেন্ড কিন্তু রিনিউড করতে পারে। কার মাধ্যমে? উইথ দ্য হেল্প অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। দ্যাট লাভ অফ অ্যাফেকশন দ্য পোয়েট সিক্স ফর হিজ বিলাভেড। কবি তার প্রিয় মানুষটার কাছ থেকে হুম হি লাভস, তো তার কাছ থেকে তিনি চাইছেন দ্যাট কাইন্ড অফ অ্যাফেকশন অ্যান্ড লাভ, অ্যান্ড দিস মাল্টিপ্লাই বা ইন্টেন্সিফাইড হিজ লাইফ ফোর্স। গট ইট? ওকে ফাইন। এখানে আমরা কি এলিমেন্ট হিসেবে কি রাখতে পারি বলো তো? এখানে কিছু কি এলিমেন্টস আছে। এখানে অ্যাকচুয়ালি 3টে মেটাফরের উপরে কবিতাটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কি এলিমেন্টস গুলো কি এলিমেন্টস গুলো হলো অ্যাটম, আর কি, আর একটা হচ্ছে তোমার টুইলাইট, আচ্ছা, আর একটা গ্লোয়িং এম্বার্স, ফায়ার ধরে নাও, আর কি অটাম, টুইলাইট, গ্লোয়িং ফায়ার্স। আর তোমরা ইয়েলো লিভস এগুলোও ধরতে পারো, ইয়েলো লিভস, হ্যাঁ, এগুলো কি এলিমেন্টস, ইয়েলো লিভস। আর বেয়ার রুইন্ড কোয়ার্স, ঠিক আছে, বেয়ার রুইন্ড কোয়ার্স। আর কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ইজ নারিশড বাই, সেটা একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা তোমরা মনে রাখতে পারো। আর কি, আর কিছু কিছু শব্দ, কিছু কিছু ধরো চিন্তা করতে পারো, লাইফ ফোর্স, ভাইটালিটি, এগুলো তোমরা মনে রাখার জন্য নোটে মনে রাখার জন্য ইউজ করতে পারো, ভাইটালিটি। আর কি মনে রাখতে পারো, আর কিছু লাইফ ফোর্স, ভাইটালিটি, আর অ্যাসেস অফ ইউথ, এরকম অনেক কিছু জিনিস কিন্তু মনে রাখতে পারো, ঠিক। ডেথ, সেকেন্ড স্লিপ, এটা একটা মনে রাখতে পারো। তো এই সমস্ত হচ্ছে কিওয়ার্ড বা কি এলিমেন্টস, যেগুলো ইউ নিড টু রিমেম্বার all those things, ঠিক আছে, all these things you need to remember before going to the exam. You have to recapitulate these elements in your brain. The more you recapitulate it, the more you become efficient
এফিসিয়েন্ট ইন দ্য এক্সাম। ওকে ফাইন, তাহলে কি হচ্ছে না, উইলিয়াম শেক্সপিয়ারের একটা জিনিস আমরা দেখতে পেলাম কি, দিস পোয়েম ইজ কমপ্লিটলি বেসড অন দ্য থ্রি মেটাফোর্স, ইজ পারহ্যাপস দ্য ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কি বলতো, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রিফ্লেকশন অফ হিউম্যান কন্ডিশন এভার রিটেন ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই যে কবিতাটা, এটা মানুষের কন্ডিশন নিয়ে মনে হয় আজ পর্যন্ত যত কবিতা লেখা হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য সেই লেভেলে থাকবে। হ্যাঁ, ওয়ান অফ দ্য সেই লেভেল। ওকে, সেই লেভেলে পাওয়ারফুল রিফ্লেকশন, প্রতিচ্ছবি। তাহলে এখানে প্রথম যে তিনটে পার্ট আছে, কোয়াট্রেন্স আছে, ওই কোয়াট্রেন্সগুলোকে আমরা দেখতে পাচ্ছি তিনটে মেটাফোর্স। ওই মেটাফোর্স কি না, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অটাম, টুইলাইট অ্যান্ড গ্লোয়িং এম্বার্স। অ্যাকচুয়ালি দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার্স হিজ লাইফ, তার জীবনটাকে তুলনা করেছে কিসের জন্য বলতো, ইজ কম্পেয়ার্স হিজ লাইফ। এইভাবে তোরা পড়বি, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কম্পেয়ার্স হিজ লাইফ কিসের সঙ্গে তুলনা করেছে বলতো, টু এ, প্রথমে অটাম, অটাম মিনস লেট অটামের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, লেট অটামের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, দরকার নেই, লিভ ইট। তাহলে লেট অটামের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন লেট অটাম মিনস কি, এই লেট অটামে তিনি কম্পেয়ার করেছেন, অ্যাকচুয়ালি হি কম্পেয়ার্স হিমসেলফ অ্যাজ এ ট্রি। তিনি লেট অটামের সঙ্গে তো তুলনা করেছেন, কিন্তু তিনি নিজেকে কি করেছেন, একটা গাছের সঙ্গে তুলনা করেছেন। হোয়ার কি করছে, হোয়ার দ্য ইয়েলো লিভস অর নান অর ফিউ হ্যাংস, যেখানে 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 হলুদ পত্র আর বা কিছু সংখ্যক বা কেউ নেই বা ঝুলে আছে কি, এগেনস্ট দ্য কোল্ড উইন্টার, হোয়াট এভার ইট মে বি, আমার এক্স্যাক্টলি লাইনটা মনে নেই, তো এভাবে তোরা দেখে নিতে পারিস। এখন প্রশ্ন হচ্ছে স্যার অটামে ইয়েলো লিভস কেন, তাহলে কবি কিন্তু নিজেকে দেখেছে, দ্য পোয়েট সিজ হিমসেলফ অ্যাজ এ ট্রি হোয়ার দ্য ইয়েলো লিভস। তাহলে এই ইয়েলো লিভসটা, ওয়ান্স দ্য ইয়েলো লিভস ওয়াজ কি, ওয়াজ গ্রিন, দ্য গ্রিন রিপ্রেজেন্টস কি, ইউথ, ভাইটালিটি, ভিগার, লাইফ ফোর্স। সেই জিনিসটা ইট টার্নস ইনটু এ ইয়েলো। ইয়েলো মিনস কি, ইজ অ্যাবাউট টু ডাই, ইজ অ্যাবাউট টু ফল। ঠিক আছে, ইয়েলো মিনস কি, দ্য লিভস লস্ট ইটস ভিগার, ভাইটালিটি, it youth and is now about to fall from the tree, that means it is going to die. তেমনি ভাবে দ্য পোয়েটস এর তিনি নিজেকে তুলনা করেছেন, নিজেকে গাছের সঙ্গে তুলনা করেছেন, এবং সেই গাছে সে এখন বর্তমান কি হয়েছে বলতো, এখন তার সময়টা অনেকটা দীর্ঘ সময়, ইটস এ প্যাসেজ অফ টাইমও দেখানো হয়েছে, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, নাও সে পৌঁছে গেছে কোথায়, অটামে, লেট অটাম। সেই লেট অটামে যখন পৌঁছে গেছে, লেট অটাম মানে আর একটু পরে কি আসবে, উইন্টার এসে যাবে। উইন্টার মিনস হচ্ছে ডিসলিউশন, ডিস্ট্রাকশন, ডেথ, অনেক সময় এগুলোকে বোঝানো হয়। তাহলে সেই জায়গায় সে কিন্তু পৌঁছে গেছে, জীবন সায়ান্নে পৌঁছে গেছে। হ্যাঁ, জীবন সায়ান্নে পৌঁছানোর জন্য দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ লাইফ টু এ লেট অটাম। যেখানে পত্রের মতো যেমন পাতা যেমন ঝরে পড়েছে, তেমনি সেও হয়তো ঝরে পড়তে, দ্য পোয়েট হিমসেলফ ইজ গোয়িং টু হুইদার লাইক দ্য লিভস, লাইক দ্য ডিকেইং লিভস, লাইক দ্য ইয়েলো লিভস। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখতে পেলাম তার ডিকেইং কন্ডিশনের সঙ্গে তিনি কিন্তু লেট অটাম কিংবা তার পাতার সঙ্গে একটা তুলনা করলেন। ইউ গট ইট ক্লিয়ার? নাও ইট কম্পেয়ার্স হিজ লাইফ to a glowing twilight. Second, twilight, and twilight means it's a meeting point of evening and the night, meeting point. তাহলে এখানে যদি তোরা যদি টাইমলাইনটাকে ধরিস, তাহলে মর্নিং একটা টাইমলাইন, মর্নিং, নেক্সট হচ্ছে কি, তাহলে মর্নিং প্রথমে কি, মর্নিং, দেন নুন, দেন আফটারনুন, ধরেও নিতে পারি আফটারনুন, দেন ইভিনিং, দেন নাইট। তাহলে দেখ, see that the poet is the poet is in the evening,
the decaying condition of the poet is time that any time the night can enters into its life, that any time the night can enters into its life and night belongs to কি death, সেই জন্য আমরা এখানে বলেছি যে death second sleep, night is compared to the death second sleep, কারণ আমরা জানি আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার সময় আমাদের সত্তা আজ হয়তো ফিজিক্যাল ইন্টারনাল অ্যাক্টিভিটিস চলে কিন্তু আমরা এক প্রকার কিন্তু ঘুমিয়ে যাই, সেই ঘুমানোটা ইটারনাল স্লিপের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখেছি টুইলাইট একটা কি, একটা প্রজ্বলিত একটা হালকা আভা, হ্যাঁ, ইটস এ ফেডিং গ্লো, ঠিক আছে, যেখানে হোয়েন দ্য সান সেটস ইনস অ্যান্ড নাইট টেক ওভারস দ্য হোল দ্য টাইম, প্যাসেজ অফ টাইমে নাইটটা আমার রাজত্ব এখানে, সেখানে যমরাজের রাজত্ব, ঠিক আছে। তো সেই যে দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ফেডিং টুইলাইট টু ইন্ডিকেট হিজ ডিকেইং কন্ডিশন। তাহলে 2 নম্বর মেটাফর হয়ে গেল। 3 নম্বর মেটাফর গ্লোয়িং এম্বার্স মিনস গ্লোয়িং ফায়ার। তাহলে পোয়েট এখানেও কি হয়েছে বলতো, দ্য পোয়েট কম্পেয়ার্স কি করছে, রিপ্রেজেন্ট এ পাওয়ারফুল মেটাফর বাই কম্পেয়ারিং হিজ লাইফ টু এ গ্লোয়িং এম্বার। এখানে একটা জায়গায় জিনিস পাবি, এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যে কনজিউম উইথ দ্যাট হুইচ ইট ইজ নারিশড বাই, খুব ইম্পর্টেন্ট লাইন। যে কবির যে লাইফটা ছিল কি গ্লোয়িং ছিল, গ্লো করছিল, সিটিং আপন দ্য কি অ্যাসেস অফ ইউথ is now eventually smothered or extinguished by the fuel that once nourished it. এক সময় যেটা নারিশ করছিল সেই ফুয়েল দিয়ে সে কিন্তু স্মদার্ড হয়ে গেল, মানে এক্সটিংগুইশ, নিভে গেল। দ্য প্যারাডক্সিক্যালি এনাফ দ্য পোয়েটস লাভ, কবির যে ভালোবাসাটা, কবি তো দেখতে পাচ্ছে যে তার মৃত্যু আসন্ন। অ্যাকচুয়ালি এখানে কি দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে হচ্ছে স্লো ডিপারচার অফ লাইফ, একদম আস্তে আস্তে জীবন দেখ আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে, ঠিক আছে। তাহলে জীবন মানে কি, সবসময় যখন তারুণ্য ছিল টকবক করছিল, আস্তে আস্তে ফ্রেল এসে গেছে, তার কন্ডিশন হচ্ছে ফ্রেল হয়ে গেছে, উইকেনিং কন্ডিশন, ফ্রেলিং হয়ে যাচ্ছে, লাইক সেকিং এগেনস্ট আ কোল্ড, হ্যাঁ, শীতের ঠান্ডা হাওয়ার মতো সে কিন্তু কাঁপছে। তার মানে কি, কাঁপছে মানে কখন কাঁপে মানুষ, যখন তার কন্ডিশনটা কি ডিটোরিয়েট হতে থাকে, ফ্রেল হয়ে থাকে, উইকেনিং হতে থাকে। তো সেইভাবে তার কন্ডিশনও আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, এটা দেখানো হচ্ছে। তো যখনই এই উইক হয়ে যাচ্ছে, ইন দ্য কাপলেট উই ফাইন্ড প্যারাডক্সিক্যালি এনাফ দ্য পোয়েটস লাভ ইজ intensified that makes his beloved's loves more stronger. দেখবি বিশেষ করে সিনেমাগুলোতে তোরা দেখতে পাবি, যখন বেডে থাকে না, তখন মানুষ দেখবি অনেক রকমের হাহাকার তার চোখে মুখে ভেসে ওঠে, সে চাই আরো একটু বাঁচতে, আরো একটু কাছে থাকে, আরো সকলকে নিয়ে মিলেমিশে থাকে, আরো আষ্টে পিষ্টে বেঁধে থাকি, আমাকে আরো ভালোবাসা দিও, আমি তোমাদের সঙ্গে আরো থাকতে চাই। তো সেটা সেই লাভটা যেন ইন্টেন্সিফাইড হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। ওই জন্য দেখবি সেই সময় ভালোবাসাটা যেন আরো বেড়ে যায়। হয়তো এই জন্য বলে যে প্রদীপ নিভে যাওয়ার আগে দুম করে জ্বলে ওঠে, বেশি করে জ্বলে ওঠে, কারণ সেটা ইন্টেন্সিফাইড হয়ে যায়, তখন হয়তো বুঝতে পারে। সেই জন্য কবিও এখানে বলছে তার বিলাভেডকে, ইউর লাভ উইল বি মোর স্ট্রঙ্গার হোয়েন ইউ নো, যখন তুমি জানতে পারবে, আই এম গ্র্যাজুয়ালি স্লোলি গোয়িং টু বাই বাই ইউ, মানে গোয়িং টু সেন্ড অফ ইউ, তোমাকে বিদায় জানাবো, তোমাকে বাই বাই করবো, তখন গোয়িং টু গিভ ইউ ফেয়ারওয়েল, বিদায় জানাবো, যখন তুমি এটা জানতে পারছো, যখন তুমি জানবে, ইয়োর লাভ উইল বি স্ট্রঙ্গার দ্যান এভার বিফোর, তার থেকেও আরো বেশি বেড়ে যাবে। তো এই হচ্ছে সনেট নাম্বার 73। আই হোপ ইউ আন্ডারস্টুড, বুঝতে পেরেছিস। জাস্ট কি এলিমেন্টগুলো রেফার করবি, অটাম, টুইলাইট অ্যান্ড গ্লোয়িং এম্বার,
প্রত্যেকেই কবির ডিকেইং কন্ডিশনের সঙ্গে তুলনা করা হয়েছে, অটামকে তুলনা করা হয়েছে, অটামের সঙ্গে কম্পেয়ার করে দিবি, সেখানে কি অটামের সঙ্গে দেখে দিবি ইয়েলো লিভস আছে, যে ইয়েলো লিভস আর ফিউ ঝুলে আছে, দ্যাট ইজ সেকিং এগেনস্ট দ্য কোল্ড উইন্ড। ইয়েলো লিভস মিনস কি, ইট ইজ অ্যাট্রাক্টেড বাই ডিজিজ, হ্যাঁ, ডিজিজ হলে মানুষও গোয়িং টু ফল এনি ডে। আর হচ্ছে ভেরি ফিউ ইজ হ্যাঙ্গিং, দ্যাট মিনস কি দ্য লাস্ট মোমেন্ট অফ দ্য ফিজিক্যাল কন্ডিশন, decaying condition or frail condition of the poet, anything can happen in near future. আচ্ছা, নেক্সট হচ্ছে টুইলাইট। টুইলাইট মিনস একই ব্যাপার, it is the meeting point of evening and the night, that means in near future the night, that is the death second slave, is going to take over your life, take over the poet's life. Okay, next হচ্ছে glowing amber, as it is I already explained, লেন্দি করতে চাইছি না। নেক্সট হচ্ছে কি বিয়ার রুইন্ড কোয়ার। বিয়ার রুইন্ড কোয়ার কি মানে কি, বিয়ার মানে ফাঁকা, রুইন্ড মানে ওয়ান্স। দ্য পোয়েট, অ্যাকচুয়ালি দ্য পোয়েট কম্পেয়ার্স, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ এ লিটল আর্লিয়ার, কি বলেছি বলতো, দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ অ্যাজ এ ট্রি। তো যখন when the poet was in full form, when the poet has vigor, vitality and life force, তো সেখানে কি lots of birds came and sit down on the branches and they sang, they choirs, they sang, ঠিক আছে। now in the late autumn all the leaves are gone, all the leaves are gone, all the leaves withers, all the leaves প্রত্যেকটা যে ঝরে পড়েছে, so there was none now, there was none now, all the sweet song, all the sweet birds away from the poet, ঠিক আছে। এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। তো কোয়ার মিনস ওটা হচ্ছে অ্যানসিয়েন্ট ওরশিপ প্লেস হুইচ ওয়াজ ডিস্ট্রাক্টেড, ওটা একটা হিস্টোরিক্যাল এভিডেন্স, ইউ উইল গো থ্রু ইট, ইউ উইল সি ইট। লাইফ ফোর্স অ্যান্ড ভাইটালিটি অ্যান্ড দ্য অ্যাসেস অফ ইউথ অলরেডি ডিসকাসড, নাও ইটস কমপ্লিট, তাই তো, ইটস কমপ্লিট, ইটস ডান। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লেখো, কিছু কমেন্ট করো, আই এম ওয়েটিং ফর ইউ। ওকে, নেক্সট আমরা যাব কি, নেক্সট আমরা যাব গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টে আমরা একদম টাচ করে বেরিয়ে যাব, যেহেতু কিছু বলার নেই ওখানে। গ্রিন হাউস এফেক্ট ইজ রিটেন বাই কার্ল ডেনিস, ঠিক আছে। ওকে, গ্রিন হাউস এফেক্ট নিয়ে কিন্তু বেশি কিছু মাথা ঘামানোর দরকার নেই, তোরা একটাই থিম অফ দ্য পোয়েম পড়ে নিবি, হয়ে যাবে, বা সামারি অফ দ্য পোয়েম একবার পড়বি, হয়ে যাবে। ওখানে বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট একটা জিনিস জানবি, জাস্ট ফ্লো চার্ট করার জন্য তোরা কি করবি, একটা সেটিং করে নিবি, যে সেটিং একটা আছে, সেটিং চেঞ্জ দ্য সেটিং, কিছু সেটিংটা ব্যাকগ্রাউন্ড, দ্য চেঞ্জ পরিবর্তনগুলো হচ্ছে, অ্যান্ড দ্য ওয়ার্নিং, এই তিন ভাগে ভাগ করে নিবি। তাহলে কি একটা সেটিং, একটা চেঞ্জ অ্যান্ড দ্য ওয়ার্নিং। সেটিংয়ে কি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে দেখানো হয়েছে, চেঞ্জগুলো কি চেঞ্জ হচ্ছে, তাহলে কি এলিমেন্টগুলো কি মনে রাখবি, কি এলিমেন্টসগুলো কি মনে রাখবি না, কি এলিমেন্টস এখানে হচ্ছে মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে করা হয়েছে, অ্যাকচুয়ালি মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন, এই ওয়ার্ডটা মনে রাখবি, তোদের নোটে ব্যবহার করতে ভালো হবে, তাহলে স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে। মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন, আর কি হয়েছে, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, ডিসব্যালেন্স নয়, ইমব্যালেন্স, হিউম্যান ইন্টারভেনশন, আর কি, আর ট্র্যাপড হিট, ঠিক আছে, হিউম্যান ইন্টারভেনশন, ট্র্যাপড হিট, আর কি ফ্র্যাজাইল নেচার, এখানে ফ্র্যাজাইল নেচার, বেশ, এই কয়েকটা কি এলিমেন্টস যদি মনে রাখিস, তাহলে মোটামুটি তোরা নোটটাকে লিখতে পারবি বা নামাতে পারবি। তাহলে কি হলো, এটা রূপকধর্মী একটা উপস্থাপনা করা হয়েছে। ইকোলজিক্যাল এটা এই যে সেটিংটা, ইটস এ প্রোটেক্টিভ লেয়ার, এটা কি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করছে,
যে সমস্ত চেঞ্জেসগুলো হচ্ছে তার জন্য দায়ী কি? দ্য চেঞ্জেস হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড রেসপন্সিবল ফর হোয়াট? ফর হুম? হিউম্যান ইন্টারভেনশন। তাই তো আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি যে কি, যে আমাদের বাঁচায় ঠিক তারই মাধ্যমে তাকেই আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি। আমরা নেচার যে ফ্র্যাজাইল, নেচার যথেষ্ট ভঙ্গুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফ্র্যাজাইল নেভার ট্র্যাপড হিট, অ্যাকচুয়ালি এটা মানে কি, যখন কোনো কিছু একটা যদি এই গ্রিন হাউস এফেক্ট থেকে, যদি আমি ডিটেলে যাচ্ছি না, যথেষ্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যদি এই গ্রিন হাউস এফেক্ট থেকে কোনো কবিতা লাইন বাই লাইন তুলে দেয়, একদম যদি না বুঝতে পারিস, একদম যদি কিছু মনে হচ্ছে যে না এটা তো বোঝার বাইরে আমার চলে যাচ্ছে, লাইনটাই মনে পড়ছে না, আমি তো ডিটেলে অ্যানালাইজ করতে পারবো না, যেহেতু এটা হ্যাঁ এটা 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 হচ্ছে রিভিশন ক্লাস, তাহলে এর উপরে টোটাল ভিডিও আনতে হবে, যেটা এখন তোদের হাতের মুঠোয় নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, একদম যখন বুঝতে পারছিস না তখন তোরা কি কাজ করবি, অথচ তোরা গ্রিন হাউস এফেক্টটাই লিখতে চাস, তাহলে কি করবি বলতো না, গ্রিন হাউস এফেক্টের উপরে এই ওয়ার্ড দিয়ে একটা ভালো একটা সেন্টেন্স লিখে দিবি। তারপরে কি করবি, গ্রিন হাউসের সঙ্গে জড়িত কি, গ্লোবাল ওয়ার্মিং, কি গ্লোবাল ওয়ার্মিং প্লাস প্লাস ডিস্ট্রাকশন ইন নেচার। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, তার সঙ্গে নেচারেরও ডিস্ট্রাকশন হচ্ছে, এই দুটো নিয়ে একটা দুটো সাইড বাই সাইড 2-3টা লাইন লিখে দিবি, ব্যাস তাহলে ডান, তাহলে ডান। তাহলে এই দুটো গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডিস্ট্রাকশন ইন নেচার, এই দুটো ক্লোজ করে নিবি, দিয়ে তোরা চেষ্টা করবি একটা লাইন নামিয়ে দিতে, হয়তো এর সঙ্গে ম্যাচ যাবে না, কিন্তু টোটকা লাগলেও লেগে যেতে পারে যদি কিছু অপশান না থাকে, কারণ এর আগে অলরেডি আমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিলাম সনেট নাম্বার 73, আমরা প্র্যাকটিস করে নিলাম কি হক রুস্টিং, আমরা প্র্যাকটিস করে নিলাম, তো সেগুলো কোনো ডাউট হওয়ার কোনো কিছু প্রবলেম নেই, কনফিউশনের কোনো জায়গাই নেই, আমরা সেখান থেকে করছি, ইটস এ ডান ডিল। যারা গ্রিন হাউস এফেক্ট করবে তোমরা শুধু থিম অফ দ্য পোয়েমটা করে যাবে, তাহলে সব কোশ্চেনে অ্যান্সার লিখে আসতে পারবে। আর যারা সনেট নাম্বার 73 করবে, মোস্ট প্রবাবলি যখন 1+1 1+2 এই ধরনের অ্যান্সারগুলো লিখে আসার চেষ্টা করবে, কারণ ওখানে স্কোরিং রেটটা হাই হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রোজ অ্যান্ড পোয়েম ডান, ইটস এ ডান ডিল। তোমরা যাদের সমস্যা আছে গ্রামার সেকশন নিয়ে যাদের সমস্যা আছে, এই মুহূর্তে শুধুমাত্র এই মুহূর্তের জন্য আমরা মডেল কোশ্চেন সেট ইন ডিটেলে আলোচনা আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে ইউ ক্যান চেক ইট ওভার দেয়ার, অথবা ডেসক্রিপশানেও আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারো, অথবা আমার প্লে লিস্টে গিয়ে গ্রামার সেকশনটাও দেখে আসতে পারো। আর যারা রাইটিং স্কেল নিয়ে প্রবলেম আছো, রাইটিং স্কেল আমি অলরেডি ম্যাজিক ফর্মুলা দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সামান্য একবার দেখে একটু ফরম্যাটটা মাথায় রাখবে, আর সেই ফরম্যাট নিয়ে যাবে, তোমরা পরীক্ষায় কিন্তু একদম কিন্তু ডান ডিল করে আসতে পারবে, আমার বিশ্বাস তোমরা পারবে। তার জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, ডেসক্রিপশানেও দিয়ে দেবো, ইউ ক্যান চেক ইট ওভার, সেখান থেকেও গিয়ে তোমরা দেখতে পারো। তোমরা সেই সমস্ত ভিডিওতে আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওতেও তোমরা আমার সঙ্গে থাকবে, এবং কি করতে হবে আমি তোমাদের জন্য আর বলবো না, ইউ উইল ডু ফর মি। ঠিক আছে, নেক্সট আমরা যাব, নেক্সট ওয়ানে যাব কি, এটা হচ্ছে দ্য ফেমাস প্লে, দ্য ওয়ান অ্যাক্ট প্লে, দ্য ক্লাসিক্যাল ট্র্যাজেডি, দ্যাট ইজ হচ্ছে কি দ্য রাইডার্স টু দ্য সি, জে.এম. সিঞ্চ। ক্লিয়ার না? তো আমরা চলো আমরা এটাকে মুছে নিই, তারপর আমরা সেটাতে যাব। ওকে, দিস টপিক ইজ ভেরি ক্লোজ টু অল দ্য রিডার্স, দিস প্রোজ ইজ ভেরি ক্লোজ টু অল দ্য রিডার্স। ঠিক বলছি নয় কি বলো? তোমাদের ভালো লাগেনি? তোমাদের প্রত্যেকে যখন এটা পড়েছে, তোমাদের রেসপেক্টেড টিচাররা যখন পড়িয়েছেন, তখন হয়তো তখন কথা বলছিলে ঠিকমতো বুঝতে পারেনি, কিন্তু পরেক্ষণে যখন ব্যাপারটা ভালোভাবে বুঝেছো বা সঙ্গে সঙ্গে বুঝেছো, তাহলে কিন্তু কিছুটা হলেও, কিছুক্ষণের জন্য হলেও তোমাদের কিন্তু একটা তোমাদের ভিতরে একটা স্থিরতা এসে গিয়েছিল, তোমাদের ছটপট, আই হোল্ড দ্য হোল ক্রিয়েশন ইন মাই ফিট। তাহলে ক্রিয়েশন, আর সে মনে করে যে সব কিছু, যে ক্রিয়েশন যা কিছু হয়েছে তাকে তৈরি করার জন্য, তারপরে কি দিয়েছে, হিজ হুকড ফিট অ্যান্ড হুকড বিক,
এটা ইম্পর্টেন্ট, 2 মার্কেরও আসতে পারে। তাহলে হুকড, হোয়াই দ্য ফিট আর হুকড, হোয়াই দ্য বিগ বিগ ইজ হুকড, হুকড মিন্স মানে কার্ভড, হ্যাঁ কার্ভড, কেন কার্ভ? তাহলে আমরা ইউজ করতে ফিট, ফিট আর ফুটের প্লুরাল ফর্ম, তাহলে ফিট আর হুকড, বিকজ so that hawk can stay for a longer time on the top branches of the tree. It helps, এই যে hooked, it helps hawks to firm griply the branches of the tree. তাই তো আমরা আর হুক বিগ কেন, বিগ হুকড বাঁকানো কেন? it helps to tear chops the head of the key of the bones of the living things. পুরো মুন্ডচ্ছেদ করার জন্য এটা সাহায্য করে। দ্য ক্রুয়ালিটি, দ্য ডিভাস্টেশন, দ্য ভায়োলেন্স, দ্য বুচারিনেস, সব কিছু এর ভিতরে কিন্তু বেরিয়ে আসছে। তাহলে তার কোনো হক ডাজন্ট ওবে এনি সোশ্যাল নর্ম, এনি সোশ্যাল ডিসঅর্ডার, হি believes only to kill the prey and holds the supremacy over the world as he always wants to become the master of the world. দেখো এভাবে কিন্তু তোমরা কিন্তু লিখতে পারো। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি অ্যালটমেন্ট অফ ডেথ, এই জন্য সে কিন্তু সে সবসময় রেডি থাকে, হু উইল বি নেক্সট, হু ইজ নেক্সট, সো দ্যাট হি ক্যান কিল দ্যাট ওয়ান অ্যান্ড হোল্ডস ইটস সুপ্রিমেসি। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা কি জানলাম? দ্য ফাইনাল মেসেজ ইজ দ্যাট যেটা দ্য নেচার গোজ in its own way, in its own course, whether it might be in the path of violence or whether it may be on the path of love, sacrifice. তাহলে নেচার কিন্তু যাবে, উই ক্যান্ট চেঞ্জ দ্য কোর্স অফ দ্য নেচার, আমরা কিন্তু প্রকৃতির এই যে কোর্সটা চেঞ্জ করতে পারি না, উই কান্ট। দেখ এত তো ভায়োলেন্স আছে, এত তো ক্রুয়ালিটি আছে, হ্যাঁ, তো তারপরেও এটা কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এখন পর্যন্ত তোরা যদি বাস্তবে, এখন এগুলোকে ব্যাখ্যা করার সময় নেই, যেহেতু ইয়োর এক্সাম জাস্ট নকিং অ্যাট ইউর ডোর, তাহলে এটা অন্য কোনো রকম ক্লাসে বোঝাতে পারি। বর্তমান সমাজকে একটু ভেবে দেখ, ইউ উইল গেট দ্য অ্যান্সার। ঠিক আছে, ইটস এ পারফেক্ট ওয়ান from the TET use. I rather say it's a masterpiece. Okay, see you in the next poem. তোমাদের ছটপটানি যেন কোথাও কিছুক্ষণের জন্য থমকে গেছিল। হ্যাঁ, এভাবেও হতে পারে। তো এইরকম একটা যে স্ট্রাগলস জেমস সিঞ্জ আমাদের জন্য দিয়ে গেছেন, একটা মাস্টারপিস আমাদের জন্য দিয়ে গেছেন। ঠিক আছে, সেটা আমরা কিন্তু আজকে দেখব। তবে এত ভাস্ট সেটা তো দেখা যায় না। তো ছোট ছোট কি এলিমেন্টস নিয়ে আমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, কিভাবে পরীক্ষায় প্রেজেন্ট আলটিমেটলি সেটা রিফ্লেকশন দেখতে পাবো আমাদের কবিতায়, তোমাদের পরীক্ষায় কিভাবে সেটা ফুটে উঠতে সাহায্য করবে, সেইগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। সো তাহলে কি আজকে পড়বো? একটা ওয়ান অ্যাক্ট প্লে, দিস ইজ রাইডার্স টু দ্য সি। কে লিখেছেন? না, জে.এম. সিঞ্জ। ইন ডিটেলে যাচ্ছি না, তার জন্য আলাদা ক্লাস। এখন এক্সাম, মহাপ্রস্তুতি এক্সাম, ইটস এ ইংলিশ ম্যারাথন। হ্যাঁ, তো ম্যারাথন ক্লাস আই হোপ সো অনেকক্ষণ ধরে চলছে। তো লাইক করলে ভালো হতো, বাট আমি অ্যাক্টিভেট করতে পারছি না সিস্টেমটা। সো যাই হোক, রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে এই জে.এম. সিঞ্জের যে আমরা সেটিংগুলো মনে রাখবো। একটা হচ্ছে কি সেটিং, কি মনে রাখবো? সেটিং। ঠিক আছে, আর কি সেটিং এর পরে আমরা রাইজিং অ্যাকশন, আর একটা কি ফাইনালাইজেশন বা কনক্লুশন, যেটা আমরা বলেছিলাম টু সি আর। তাহলে সি হচ্ছে কনটেক্সট, আর সি ফর হচ্ছে কনফ্লিক্ট, অ্যান্ড আর ফর হচ্ছে ফাইনালাইজেশন, রিয়ালাইজেশন, রেজাল্ট, হোয়াট এভার ইট মাইট বি। কি এলিমেন্টস গুলো কি মনে রাখবো? কি এলিমেন্টস এখানে
কি এলিমেন্টস, অবশ্যই আমরা কি লিখবো, আরান আইল্যান্ড, আরান আইল্যান্ড, আরান আইল্যান্ড। আর কি কাকে মনে রাখবো, মরিয়া, কাকে মনে রাখবো, ক্যাথলিন, ক্যাথলিনকে মনে রাখবো, নোরাকে মনে রাখবো, ঠিক না। সি তো আছে, আমরা কাকে মনে রাখবো, সি, সি কে মনে রাখবো। আর কাকে মনে রাখবো, আর যেমন লিভিং সোল যেখানে আমরা দেখতে পেয়েছি কাকে, মাইকেল, মাইকেল, মাইকেল বাটলে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যানিমেলের যে নামগুলো আমরা পেয়েছি, গ্রে পনি, গ্রে পনি, আর কি, অ্যান্ড রেড মেয়ার, তাই তো, রেড মেয়ার। আর কিছু, আর কিছু, ডোনেগাল নাম পেয়েছি, ডোনেগাল, আমরা লিখতে পারি কি, ডোনেগাল। আর কি, গলওয়ে ফেয়ার, গলওয়ে ফেয়ার। আর কিছু, প্রিস্ট, প্রিস্টের নামও পেয়েছি। আর কিছু, ম্যান ভার্সাস নেচার। আর কিছু, পেগানিজম ভার্সাস খ্রিস্টিয়ানিটি। আর কিছু, আর কিছু, আর আমরা লাস্টে কিনিং একটা, নিং একটা পড়বে, মরি। আমরা আমরা আর কি, স্প্রিং ওয়েল, স্প্রিং ওয়েলের একটা নাম একটা আছে, স্প্রিং ওয়েল, সরি, ব্রেড, ব্রেডের একটা নাম আছে। আর কি, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, ঠিক আছে, রোপ। আর কিছু, আর কিছু, ভাবো ভাবো ভাবো, আর কিছু, আর কিছু। লাইভ করলে সুবিধা হতো, তোমরাও বলতে পারতে কিছু, কিন্তু আমি 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 সেটা স্টার্ট করতে পারিনি, সেটা মাই ফল্ট। রোপ, হোয়াইট বোর্ড, রোপ। আর কিছু, স্টক্স, স্টক্স এর কথা বলা আছে। আচ্ছা, আর কিছু, আর হর্স টু হর্স, মোটামুটি একটা ব্যাখ্যা আমরা, কিচেন, এগুলো সব কিছু হচ্ছিল কোথায়, কিচেন, কিচেন। আচ্ছা, স্টোইসিজম, স্টোইসিজম, ফাইনাল স্টোইসিজম, এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। আর এই সমস্ত জিনিস, হ্যাঁ, আরও কিছু যেগুলো আছে, আরও কিছু, যেমন আমরা লিখতে পারি স্টিফেন, স্টিফেন, ঠিক আছে, মাইকেল, স্টিফেন পরে কি, সন, সেমাস, সেমাস, তারপরে কি, প্যাচ, প্যাচ, নেক্সট কি, নেক্সট মাইকেল, তারপরে বাটলে, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে মোটামুটি তোমরা, আমরা এই এই কি এলিমেন্টস গুলো মনে রাখবো। তাহলে কি 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 এলিমেন্টস বললাম, এইগুলো, ইটস দিজ কিওয়ার্ডস, নিডস দিজ কিওয়ার্ডস, সরি, দিজ কিওয়ার্ডস নিড টু বি রিমেম্বার্ড, ঠিক আছে। দিলে কি হবে, তোমাদের কিন্তু এটা লিখতে সুবিধা হবে, প্রশ্নগুলো লিখতে সুবিধা হবে। অনেকক্ষণ থেকে আছে তো, জল খেতে হতো। আচ্ছা হোক, ঠিক আছে, চলো। তাহলে সেটিংয়ে আমরা দেখতে পাচ্ছি আরান আইল্যান্ড। আরান আইল্যান্ডে কি হচ্ছে, আমরা দেখো এই কিওয়ার্ড অনুযায়ী পড়ার চেষ্টা করব। আরান আইল্যান্ডে দেখতে পাচ্ছি, আরান আইল্যান্ডে কি দেখতে পাচ্ছি, এখানে যে ভাইটাল কোশ্চেন যেগুলো হবে সেখানে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সি, সি, ইয়েস। তাহলে আমরা ভাইটাল কোশ্চেন কি হতে পারে, দ্য ক্যারেক্টার অফ দ্য রোল অফ সি, এটা একটা কোশ্চেন ভাইটাল হতে পারে। আর একটা কি, দ্য ক্যারেক্টার অফ মারিয়া, দ্য ক্যারেক্টার অফ মরিয়া, মরিয়ার
এটা একটা ভাইটাল কোশ্চেন হতে পারে। দ্য লাইফ অফ আরান আইল্যান্ডার্স, এটা একটা হতে পারে। তাহলে এটা একটা কোশ্চেন, মরিয়ার ক্যারেক্টার একটা কোশ্চেন, সি একটা কেমন রোল করছে সেটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন কি, যেটা হচ্ছে সিম্বলিজম, সিম্বলিজম কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কি, হোয়াইট বোর্ড, রোপ, স্টক, ঠিক আছে, এই সমস্ত ব্রেড, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি সিম্বলিজম, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ফাইনাল আমরা পেতে পারি। আরও মা হিসেবে মরিয়া ক্যারেক্টার মানে সে মায়ের ক্যারেক্টার, কিভাবে ম্যান ভার্সাস নেচারের কনফ্লিক্ট, এটাও এখান থেকে প্রশ্ন একটা হতে পারে। ক্লিয়ার? তাহলে এই কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু সবই কভার আপ করবো। আমরা জাস্ট একটা যদি আমাদের টোটাল প্লেটা যদি হাতের মুঠোয় থাকে, তাহলে আমরা দেখতে সরি আমরা দেখতে পেলাম কি, তাহলে দেখো আমরা রাইডার্স টু দ্য সি, তাহলে রাইডার্স টু দ্য সি, হু আর দ্য রাইডার্স, হু ওয়ার দ্য রাইডার্স, রাইডার্স ওয়ার দ্য ফ্যামিলি অফ দ্য ম্যান অফ দ্য আরান আইল্যান্ডার্স, বেসিক্যালি মেল মেম্বার্সগুলোকে বোঝানো হয়েছে, যারা হু আর বা হু ওয়ার ডিপেন্ডেন্ট অন দ্য সি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, সি সি দুটো রূপ আছে, একটা হচ্ছে সি ইজ প্রোভাইডার অ্যান্ড সি ইজ দ্য কিলার, সি ইজ দ্য কিলার বা টেকার বা ডেস্ট্রয়ার, ঠিক আছে। তো আমরা সেটা লিখতে পারি টু সি আর হচ্ছে কি রাইডার্স টু দ্য সি, কনটেক্সট হচ্ছে রাইডার্স টু দ্য সি। আচ্ছা, কনফ্লিক্ট ঝামেলাটা কি রে বাবা, টু সি আর সি ফর কনফ্লিক্টের ঝামেলাটা কি? ঝামেলাটা কিছু না স্যার, পেগানিজম ভার্সাস খ্রিশ্চানিটি, ঝামেলাটা কি স্যার, ম্যান ভার্সাস নেচার, আর কি এইগুলো হচ্ছে ঝামেলা। আর ঝামেলাটা কি, ঝামেলাটা এটা হচ্ছে এ সরফুল ক্রাই অফ এ ভেরি মাদার মরিয়ার একটা আত্মনাদ, সেটা একটা ঝামেলা। ফাইনাল রিয়েলাইজেশন কি, ফাইনাল রিয়েলাইজেশন এই গল্পের ফাইনাল রিয়েলাইজেশন কি পেলাম, যে আমরা দেখতে পাবো যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, সো উই মাস্ট বি স্যাটিসফাইড। দিস ইজ দ্য ফাইনাল রিয়েলাইজেশন অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। রেজাল্ট বলতে পারো, রিয়েলাইজেশন বলতে পারো, হোয়াট এভার ইট মে বি, নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার and we must have to be satisfied, we must be satisfied. ওকে, বোঝা গেছে? তাহলে আমরা সেটিং এ কি দেখতে পাচ্ছি, সেটিং এ একটা কিচেনে আমরা দেখতে পাচ্ছি টু সিস্টার্স, দুজন সিস্টার, টু গার্ল, দুজনকে দেখতে পাচ্ছি। ওয়ান ইজ কি ক্যাথলিন এন্ড অ্যানাদার ইজ নোরা, দে আর দ্য সিস্টার। ক্যাথলিন ইজ এল্ডার দ্যান দ্য নোরা, ঠিক আছে। তো তারা দে আর এক্সামিনিং দ্য ক্লথস, সেটিং এ ফার্স্ট বিগিনিং ইনিশিয়াল সেটিং, এটা কি ইনিশিয়াল সেটিং এ কি করছে, দে আর এক্সামিনিং দ্য ক্লথস প্রোভাইডেড বাই দ্য প্রিস্ট, ঠিক আছে, যারা প্রিস্টরা তারা দিয়েছিল সেই বান্ডেল অফ ক্লথস, একটা বান্ডেলের ভিতরে একটা কিছু ক্লথ ছিল, দে ওয়ার এক্সামিনিং দোজ ক্লথস, ওটা দিয়েছিল কি দ্য প্রিস্ট রেফার্স টু স্ট্যান্ডস ফর ক্রিশ্চিয়ানিটি, ওকে ফাইন, অ্যান্ড দে আর ওয়েটিং দেয়ার ফ্যামিলি। আর এখানে আমরা একটা বলতে পারি না, ম্যান ভার্সাস নেচার, তোমরা আরো ভালোভাবে এটাকে যদি আমরা বলতে পারি যে ব্রোকেন ফ্যামিলি ভার্সাস ইনভিনসিবল সি, অজয় অপরাজেয় সমুদ্র ভার্সাস একটা ভেঙে যাওয়া, মচকে যাওয়া, দুমড়ে যাওয়া, নুয়ে পড়া একটা হাহাকারকারী ফ্যামিলি। এই যে দ্য ডুয়েলিটি বিটুইন দ্য টু অপোজিট ফোর্স। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো সিটাকে প্রোভাইডারটা হয়েছে, কিন্তু তার থেকে মোর স্ট্রঙ্গার রোল ধারণ করেছে অ্যাজ এ সাইলেন্ট ভিলেন। চুপ থেকে গেছে, সাইলেন্ট থেকে গেছে, কিন্তু ভিলেনিয়াস একটা কিন্তু সমানে করে গেছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আই এম দ্য মাস্টার, আই এম দ্য সুপ্রিম, I am the supreme force, I am the irresistible force of the not only আরান আইল্যান্ড বাট এভরিওয়্যার, ঠিক আছে। এখানে বেসিক্যালি আরান আইল্যান্ডের কথা বলা হয়েছে। ওকে, তাহলে দুজন বোন তারা কি করছিল, তারা দেখছিল দে ওয়ার এক্সামিনিং দ্য ক্লথস প্রোভাইডেড বাই দ্য প্রিস্ট, whether
দ্য ক্লথস বিলং টু হিজ ব্রাদার নেমড কি, নেমড হচ্ছে মাইকেল, অর নট, হু ওয়াজ মিসিং ফর 9 days। রিমেম্বার, এই মাইকেল যার কথা বলা আছে, সেই মাইকেল যে 9 দিন ধরে 9 days 9 দিন ধরে মিসিং আছে, কিছু তাদের পুটলিতে জামা কাপড় দেওয়া আছে, প্রিস্ট তাদের দিয়েছিল, তারা এক্সামিন করছে এটা কি তার ভাই, তাদের ভাই মাইকেলের। জাস্ট থিঙ্ক দ্য প্যাথেটিক কন্ডিশন অফ দ্যাট ফ্যামিলি। ঠিক আছে, মরিয়া ঠিক সেই সময় উঠে আসছে, তারা সেটাকে রেখে দিয়েছে, সেটা এত বড় কথা নয়। তো এটা সেটিংয়ে আমরা দেখলাম তারা এক্সামিন করছে। তারপরে রাইজিং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাইজিং অ্যাকশন কি আমরা সঠিক আলোচনা করছি। রাইজিং অ্যাকশন তো সেই পরিবারের যা লাস্ট হোপ মেল হোপ, রাদার আই উড সে দ্য মেল হোপ কি, মেল হোপের নাম হচ্ছে বাটলে। তার নাম কি, বাটিলে। আমি যা আছি আমাদের সকলকে বাটিলে। নোরা তুই আমাকে বেটে নে, ক্যাথলিন তুই আমাকে বেটে নে, মা মরিয়া তুমি আমাকে বেটে নাও, আমি তোমাদের সকলের জন্য আছি। আই অ্যাম অনলি দ্য লিভিং সোল, লিভিং রাদার শের লিভিং প্রোভাইডার ফর লিভিং বিং। ঠিক আছে, দ্য সোর্স অফ লিভিং সোলস, লিভিং প্রোভাইডার। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য কি প্রোভাইড করব, তোমাদের লাইভলিহুডের জন্য, মেনটেন করার জন্য। ওই জন্য বাটলে তার নাম, আমি মজাকে বলি বাটিলে, আমাকে শেয়ার করে নে বাটিলে। ওকে, বাটলে। ওকে, তাহলে কি হলো, তো সে বলছে কি, সে জানে দ্য বাটলে নোজ ভেরি ওয়েল that she is the only last hope. Sorry, Butler knows very well he is the only last hope. So if he did not go outside for selling the horses, so his family will be shattered, his family will be ruined, destructed, his family will be ruined. so সেই জন্য ignoring all the obstacle, তোমরা হয়তো জানো না, আমি ওষুধটা তোমাদের পড়াচ্ছি, তো হয়তো বুঝতে পারছো, জানি না। তো ignoring all the obstacle, সবকিছু অবস্টাকেলকে মানে হেলায় ফেলে দিয়ে, ইভেন দ্য প্লিজ ফর হিজ মাদার মরিয়া, মায়ের কথাকেও অগ্রাহ্য করে, কে বাটলে ডিসাইডেড টু গো টু ক্রস দ্য গলওয়ে ফেয়ার, টু সেল দ্য হর্সেস, so that he could earn some money and he could maintain his family. তাহলে এতটাই ছিল গরিব, তার এতটাই গরিব ছিল যে সেগুলো ছাড়া তারা বাঁচতে পারবে না। তো এইরকম সময়ে সে ডিসাইড করছে যাবে, এবং সে সেখান থেকেও যায়, এবং সঙ্গে কি নিয়ে যায়, হি টুক দ্য রোপ, he took the whiteboard, no whiteboard, he took the rope, rope. Here rope refers to a ominous thing. Here the rope in Irish folktale, rope, whiteboard refers to grey pony. These are refers to the grey pony. These refers to the ominous things going to happen in near future. Okay, fine. তো সে তখন রোপটাকে নিয়ে যায়, যে রোপটা কিনেছিল মাইকেলের জন্য, মাইকেল। ক্লিয়ার? তো মাইকেল যায়। এখন কি হচ্ছে, যখন আইরিশ ফকটেলে when someone set out his journey, his superiors or mother or parents, whoever they are, his superior blessed them. তো এখানে যখন বাটলে was going for the Galway fair, ঠিক আছে, his mother Moria was so distraught,
was so distraught that she forgot to bless his one living soul, that is Bartley. Although Moria did not receive so far the death of the son Michael. Okay, not even Nora and Kathleen also, but ultimately we find that the Nora and Kathleen did not get a chance to examine the clothes belonged to his Michael or not, because in between the time Moria কি enter into that scene. ওকে, তাহলে এই পর্যন্ত গেল। তাহলে রাইজিং অ্যাকশনটা হলো। রাইজিং অ্যাকশনে তখন কি হলো, ক্যাথলিন তাকে তার মা মরিয়াকে বলে যে তুমি তাকে ব্লেসড করতে পারছো না, হোয়াট টাইপ অফ মাদার ইউ আর, ইউ কুডন্ট ব্লেসড ইয়োর সান। ঠিক আছে, এদিকে ওই বাটলে কিন্তু মানে খাওয়া দাওয়া করেছিল না, তখন বলে যে ঠিক আছে, ওকে his daughter suggested his mother, bereaved mother rather bereaved mother হবে না বল, যে মাদার নদিন, the mother who was waiting for his son for a 9 days in this family, that is the Moria's family, they are waiting for a suspended grief. তাই কথাটা শুনতে, আমরা সাসপেন্ড করি কি, আমরা সাসপেন্ড করি খেলা, আমরা সাসপেন্ড করে দিই কি, আমরা পরীক্ষা সাসপেন্ড করে দিই, আমরা ধর্মঘট সাসপেন্ড করে দিই। কোনোদিন শুনেছিস যে গ্রিপটাকেও কিছুক্ষণের জন্য সাসপেন্ড করে নেওয়া হয়, হোল্ড ডাউন করে, থাক বাবা দুঃখ তুই কিছুক্ষণ জমা থাক, আমরা আরো কিছুদিন পরে আমরা এটাকে পালন করব, দুঃখ কিছুদিন পরে তোকে আমি পালন করব। কখনো শুনেছিস যে দুঃখকেও সাসপেন্ড করে রাখা যায়? বাট এখানে কিন্তু মরিয়াস ফ্যামিলি কিন্তু ফেল্ট লাইক দ্যাট, সেই রকম ভাবে অনুভব করেছিল। দে নো, দে ওয়ার মেন্টালি প্রিপেয়ার্ড that something ominous news was on the way, so they were waiting for the suspended grief. So they are waiting for a suspended grief. কতটা মর্মভেদী হতে পারে, কতটা ভাষা জাস্ট বিয়ন্ড ওয়ার্ডস, কতটা মানে ডিপলি ভাবলে বা কতটা কারো জীবনে এভাবে ঘটলে সেই একমাত্র ফিল করতে পারে, যার জীবনে বড় কথা নয়, আমরা বা তোরা যারা পড়ছিস বা পড়েছিস, যদি ডিপলি যদি ইমোশনালি যদি কানেক্টেড হয়ে যাস না, তাহলে বুঝতে পারবি যে এই গ্রিপ কতটা ভয়ঙ্কর। তাহলে দে আর ওয়েটিং ফর দ্যাট সাসপেন্ডেড গ্রিপ। তাহলে মরিয়া কি একটা ভালো মুডে ছিল? মরিয়া ওয়াজ ইন ইমব্যালেন্সড মুড, কারণ মরিয়া had already lost his 4 sons and 2 male members, that is one husband and father-in-law. ঠিক আছে, অলরেডি লস্ট। তাহলে she experienced all the things, she know very well the paganism, she knows very well the Christianity is not going to protect. Christianity is going to protect in the form of holy water from the spring well. ঠিক আছে, at the end of the day the sea will conquer, কারণ she is a villain, she is invincible, she is irresistible, unstoppable force in the Aran Islands. Got it? Clear? ওকে, এখানে সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট তখন বলছে, তখন ফাইনালাইজেশনে কি হচ্ছে, তখন সে কি করছে না, যখন বলেছে তখন তার মা, হিজ মাদার দ্যাট ইজ মরিয়া, কি taking the bread refers to the আমরা লাস্ট ব্রেড ওগুলো ডিসকাশনে এখন সময় নেই, তো ব্রেড রেফার্স টু দ্য জেসাস ক্রাইস্টে চলে যেতে হবে। তো সেই ব্রেডটা নিয়ে গেছে যাতে স্প্রিং ওয়েলে গেছে, সো দ্যাট হিজ মাদার কুড, কার মাদার? বাটলেস মাদার কুড গিভ দ্যাট ব্রেড টু হিজ সান
Bartley and do some blessing. হ্যাঁ, তো কিন্তু সেখানে গিয়ে তো মোস্ট সারপ্রাইজিং থিং she had ever seen she had ever seen most surprising thing she had ever seen in his life. কি দেখলো সেখানে না, she saw the Michael. She saw the Michael and the Michael was riding on the grey pony, and Michael was following the living soul, that is Bartley, who was riding on also a red mare. Clear? তো এটা দেখে the Moria was completely shattered. The Moria was completely devastated. কারণ she know very well in Irish folklore সেখানে there we find the reference of bride দ্বারা, সেখানে দেখা যাচ্ছে সে একটা মৃত ব্যক্তি কিন্তু লিভিং চাইল্ডকে ধরে রেখেছে। দ্যাট ইন্ডিকেটস the near death of the child. ঠিক সেইভাবে একটা বডি, একটা সোল from the dead world is changing by was changing a soul in the living world indicates that the soul of the dead world is going to snatch away the lives of the living soul. Got it? বোঝা গেছে না? তো এইটা দেখে সে বুঝতে পারছে। ইন দ্য মিন টাইম যখন সে ঘরে এসে দেখে যাচ্ছে, ফাইনালাইজেশনে আমরা দেখতে পাচ্ছি নোরা identified the bundles. Already I have already told you earlier, the initial setting আমরা দেখেছিলাম, they were examining the bundles of clothes. তো Moria could able to identify the clothes of the Michael. কিভাবে আইডেন্টিফাই করলো? মরিয়া একটা জায়গায় বলছে, আমরা শুনেছি যে কি this was the second stocking I was knitting. This was the second this was the second stocks I was knitting and এবং সে কি করেছে, এবং সেখানে সে পুট আপ করেছিল 3 স্কোর মানে কত জানিস তো? 3 স্কোর মানে কি 1 স্কোর ইকুয়ালস টু 20, তাহলে 3 স্কোর ইকুয়ালস টু কি 60, and she mistakenly or forgotten to drop out of 4. 4টা কিন্তু স্টিচ দিতে সে ভুলে গেছিল, তার মানে কি প্রায় 56টা স্টিচ সে দিয়েছিল। তাহলে সেটা সে জানতো, সেটা সে নোরা knew it very well. So as soon as she saw the number of the stitches on the stocks, she then identified the bundles belongs to Michael. That means Michael was no more among them. তাদের মধ্যে মাইকেল আর ছিল না। মাইকেল got a clean burial. সলিল সমাধি পেয়েছে। মাইকেল got a clean burial, কারণ সে কোথায় তাকে পাওয়া গেছে? নর্থে ডোনেগালে পাওয়া গেছে। এই যে ডোনেগাল বলেছিলাম, নর্থের দিকে ডোনেগালে তাকে পাওয়া গেছে। এই বডিটা থেকে জামাগুলো পাওয়া গেছে নর্থের দিকে ডোনেগালে। সো যখন জলের পড়ে সে সমাধি হয়ে গেছে, দ্যাট মিনস মাইকেল গট দ্য ক্লিন বিউরিয়াল। সেই সময় মরিয়া এন্টার করছে। মরিয়া এন্টার করার সঙ্গে সঙ্গে মরিয়াও দেখতে পেয়েছে যেটা সেটা বলল, তখন বুঝে গেছে তাদের ভাই মাইকেল ওয়াজ নো মোর। আর কি হয়েছে? আর সেই সময় আরেকটা মৃত্যু সংবাদ এন্টার করলো। কি এন্টার করলো? যে বাটলে ওয়াজ নক ডাউন বাই এ হর্স দ্যাট ইজ গ্রে পনি, গ্রে পনির দ্বারা নক ডাউন হয়ে গেছে, পড়ে গেছে হোয়াইট রকের কাছে সে পড়ে গেছে, অ্যান্ড হি ওয়াজ নো মোর, সেও আর নেই। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি, ফাইনাল রিয়েলাইজেশন হচ্ছে কি, যে পেগানিজম মানে বাস্তবতা ভালো করে জানে, আদিম বিশ্বাস। মরিয়া দেখেছে এতগুলো অ্যাক্সিডেন্ট, এতগুলো ঘটনা সে দেখেছে। সি নিউ ভেরি ওয়েল হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন at the end of the day.
at the end of the story what is going to happen, at the end of the day what is going to happen। সেই জন্য কিন্তু সে আস্থা রাখতে পারেনি। প্রিস যখন তাকে বলেছিল যে সিটা এতটা, সমুদ্র এতটা নির্দয় হতে পারে না যে তোমার লার্সনকেও বাটলেকেও কেড়ে নেবে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম সি অ্যাজ এ মার্সিলেস ফোর্স স্ন্যাচড অর টেকেন অ্যাওয়ে দ্য সান অফ দ্য মরিয়া। সেই জন্য হয়তো আমরা দেখছি যখন রোল অফ এ সিতেও লেখা আসবে বলতে পারো, ম্যান ভার্সাস নেচারেও লেখা আছে বলতে পারো। সেই জন্য আমরা বলতে শুনেছি কি যে মরিয়া লাস্ট জায়গায় বলছে দে অল গন নাও, দে অল আর গন নাও, দে অল আর গন নাও, দেয়ার ইজ নট এনিথিং ফর মি, দেয়ার ইজ নট এনিথিং মোর ফর মি দ্যাট it can do harm, that it can so they are all gone now, they are gone now, they belongs to কে, they belongs to Stemas, they are all gone now, তারা সকলে চলে গেছে। they belongs to কে, they belongs to Stephen, they belongs to Son, they belongs to Seamus, they belongs to Patch, Michael, Bartley, her husband, her father-in-law, all are gone, all the main members of her family gone, ঠিক আছে। এবং তারা সকলে চলে গেছে and there is not anything for me, there is anything more the sea can do to me, সমুদ্র আমার সঙ্গে আর বেশি কিছু করতে পারবে না, কারণ আমার জীবনে whatever I have সেগুলো কি টেকেন অ্যাওয়ে, জাস্ট টেকেন অ্যাওয়ে, নিয়ে নেওয়া হয়েছে। সেই জন্য সে এই জায়গায় এটা বলছে যে আর তার ভিতরে লাস্ট স্টোইসিজম এসে গেছে, একটা শান্তি পরিতৃপ্তি এসে গেছে। কারণ সবসময় আমরা দেখেছি মরিয়া অ্যাংজাইটিতে আছে, মরিয়া ওরিতে আছে, সি ওয়াজ ইন এ মেন্টাল ডিসব্যালেন্সের মধ্যে আছে, ঠিক আছে। সবসময় একটা স্ট্রাগল তার ভিতরে চলছে, এরপরে কে যাবে, বাঁচবে তো, ও বাঁচবে তো, সে বাঁচবে তো, হু ইজ দ্য নেক্সট। তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আর মেন্টাল একটা শান্তি, একটা পিস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সি ফাউন্ড এ পিস, ঠিক আছে। এবং সে বলতে চাইছে যে ইট ইজ সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে বলতে পারছে দ্য সি ক্যান ডু এনিথিং মোর টু হার, ঠিক আছে। এবং শেষমেশ আমরা এটাও বলতে শুনেছি যে এই গল্পে যদি ফাইনাল রিয়ালাইজেশন বলো, রেজাল্ট বলো, যে আমরা যে নো ম্যান at all can be living forever and we must be satisfied, no man can be living forever, কোনো মানুষ এই পৃথিবীতে সর্বক্ষণ জীবিত থাকতে পারে না। যেমনভাবে মরিয়া হারিয়েছে তার হাজব্যান্ডকে, হারিয়েছে তার শ্বশুরকে, যেমনভাবে স্টিফেনসন, সেমাস, মাইকেল বাটলে সকলকে হারিয়েছে, তেমনিভাবে কেউ বাঁচতে পারবে না। সো উই মাস্ট বি স্যাটিসফাইড, আমাদের সেটাকে এই সন্তুষ্টিতে, এই তৃপ্তি নিয়ে বাঁচতে হবে। সেই জন্য তার মধ্যে একটা স্টোইসিজমের একটা জানতে প্রসন্নতা, শান্তি সে শেষমেশ দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে ফাইনাল কনক্লুশন অফ দ্য রাইডার্স টু দ্য সি। তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ডান করো। তোমরা পরীক্ষার জন্য এই প্রস্তুতিগুলো নাও। আরান আইল্যান্ডস কি, ডোনেগালস, গলওয়ে ফেয়ার, এইসব জিনিসগুলো মাথায় রেখো। স্টকিংয়ের হিসেবও আমি বলে দিয়েছি। তার 6জন ছেলের নাম তোমরা মনে রাখো, 6জন ছেলের নাম এখানে লিখে দিয়েছি, সেটাও তুমি মনে রাখতে পারো। অ্যান্ড দ্য থিম অফ দ্য প্লে আমি লিখে দিয়েছি অলরেডি, ম্যান ভার্সাস নেচার লিখে দিয়েছি, ঠিক আছে। গ্রে পনি কি রেফারেন্স করছে, রেড মেয়ার কি রেফার করছে, কে কোনটাতে বসেছিল, মাইকেল কোনটাতে বসেছিল, বাটলে কোথাতে বসেছিল, বাটলে কোথায় গিয়েছিল, গলওয়ে ফেয়ারে গিয়েছিল, কি করতে গিয়েছিল, হর্স বিক্রি করতে গিয়েছিল, এগুলো 2 মার্কের কোশ্চেন। কি এলিমেন্টস, হোয়াইট বোর্ড কিসের, হোয়াইট বোর্ড সাজেস্ট দ্য ominous things going to be happen, actually the white board was brought
brought with high price from the কি from the from the Galway, হ্যাঁ, for the coffin of the মাইকেলের কফিনের জন্য আগে থেকে কিনে রাখা হয়েছিল, বাট ইট ওয়াজ নট ইউজড ফর মাইকেল, রাদার ইট ইজ ইউজড ফর কি হলো at the end of the day it was used for কি ফর বাটলে ইউজড করলো, তাহলে যেটা থাকলো সেটাই ইউজড হয়ে গেল। একটা জায়গায় না ব্ল্যাক ফিটেড পিক একটা জায়গায় আছে, সেটাও তোমরা মনে রাখবে। আর কি স্প্রিং ওয়েল বলে দিয়েছি, ব্রেড কিসের জন্য রেফার করে, ব্লেসিং, ওটাও বলে দিয়েছি। তার দুটো মেয়ের কথা বলে দিয়েছে, মরিয়া, ক্যাথলিন আর নোরা। মোটামুটি এভরিথিং প্রায়, কারণ এত শর্ট টাইমে এত মনে রাখা সম্ভব নয়, অল ডান। তাহলে এইখানেই আজকে, আর অবশ্যই আমার অলরেডি প্লে লিস্টগুলো চেক করো, তোমরা রাইটিংয়ের ব্লগ রাইটিংয়ে তোমরা প্লে লিস্ট একটাই ফরম্যাট পড়বে, অলরেডি ডান দেওয়া আছে, ডেসক্রিপশানেও দিয়ে দিব, তোমরা চেক আউট করতে পারো। ইমেল রাইটিং ইউ অলসো চেক আউট ওভার দেয়ার, ফাইনালি সেটাও শর্ট আউট করতে পারো তোমরা, সেখানে একটাই ফরম্যাট করে দিয়েছি, জানি পরীক্ষায় জাস্ট শর্ট প্যাটার্নে যতটা করা যায়। যদি ভালো লাগে, এতক্ষণ ধরে টানা কন্টিনিউ ক্লাস চলছে ফ্রম দ্য প্রোজ, ফ্রম দ্য থ্রি কোশ্চেন ল্যাটার অন ডাউন দ্য র্যাবিট হোল, দেন পোয়েম, 3খানা পোয়েম, দেন প্লে, অ্যান্ড সব কিছু যদি আলটিমেটলি যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো উপকারী লাগে, যদি ভ্যালু অ্যাডিশান করতে পারি, তাহলে অবশ্যই যদি আমাকে মনে করো যে ঠিক আছে এই দাদার বা এই স্যারের ভিডিওটা দেখলে আমরা কিছু পাচ্ছি, উপকৃত হচ্ছি, দেন অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমনটা লেগেছে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আর শেয়ার প্রত্যেককে করে যাও, জাস্ট পরীক্ষা আর 2 দিন বাকি, তার আগে প্রত্যেককে শেয়ার করো, প্রত্যেককে বলো, যাতে তারাও উপকৃত হতে পারে এবং আমাকে তোমরা ইন্সপায়ার করতে পারো। তো তার আগে পর্যন্ত বলবো, অবশ্যই ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ভিডিওটা একবার দেখো, একটু হলেও মন দিয়ে দেখো, ফ্রেশ মাইন্ডে, রিল্যাক্সড মাইন্ডে, কট নিয়ে, খাতা নিয়ে একটু দেখো, তোমরা বুঝতে পারবে কতটা উপকৃত হবে। ততক্ষণ পর্যন্ত কিপ হ্যাপি রিডিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।